হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটি লেকচারে। আজকে মূলত আমরা দেখতে চলেছি তোমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার ৫ প্রোগ্রামিং ভাষা এই চ্যাপ্টারটি। অ্যান্ড আজকে থেকে মূলত হচ্ছে আমাদের পর্যায়ক্রমিকভাবে লেকচারগুলো তোমাদের সামনে আসতে থাকবে। অ্যান্ড আশা করি তুমি হচ্ছে প্রতিটা লেকচার খুব ভালোভাবে বুঝবা। অ্যান্ড ভাই তোমাদেরকে এভাবে করে প্রতিটা লেকচারে ইন ডিটেলস আলোচনা করব। তাহলে চলো শুরু করি। সো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম যে অংশটা আমরা মূলত এই অংশে কিছু এমসিকিউ টাইপের পড়াশোনা করব। মূলত আজকের ক্লাসটাই হচ্ছে তোমার এমসিকিউ টাইপ হচ্ছে একটা পড়াশোনা হবে। অ্যান্ড নেক্সট থেকে আমরা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের মধ্যে পদার্পণ করব। সেখানে আমরা সি প্রোগ্রামিং কী জিনিস অ্যান্ড হচ্ছে সি প্রোগ্রামিংয়ের যে কন্ডিশনগুলো লুপগুলো আস্তে আস্তে সব কিছু পড়বো। তো আজকে আমরা জাস্ট হচ্ছে অ্যালগরিদম ফ্লো চার্ট একটু জাস্ট ভাই বলি যে আজকে আমাদের টপিকগুলো কী হতে চলেছে, ঠিক আছে? আমাদের আজকের ক্লাসের টপিকগুলো মূলত হচ্ছে তোমার যে বিভিন্ন ধরনের জেনারেশন, হ্যাঁ, প্রোগ্রামিংয়ের ধারণা দিব আমরা। প্রোগ্রামিংয়ের হালকা তোমাদেরকে একটু ধারণা দিব আজকের ক্লাসটিতে। অ্যান্ড আমরা আজকের ক্লাসটিতে হচ্ছে অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট সম্পর্কে জানবো। আজকের ক্লাসে আমরা আরও বেশি হচ্ছে আমাদের বিভিন্ন অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে হচ্ছে আমরা জানবো, ঠিক আছে? সো আজকের ক্লাসের মধ্যে মূলত হচ্ছে আমাদের বইয়ের যে এমসিকিউ টাইপ যে ধরনের কোশ্চেনগুলো আসে ইউজুয়ালি আমরা মূলত হচ্ছে আজকের ক্লাসে সেইগুলো মূলত দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া প্রোগ্রামিংয়ের ধারণা বা প্রোগ্রামিং জিনিসটা কি বা এটা কোত্থেকে আসছে বা কেন আসছে, ঠিক আছে? অলওয়েজ হচ্ছে তোমার মনের মধ্যে তিনটে কথা রাখবা বা তিনটে কোশ্চেন রাখবা। সেটা হচ্ছে কি, কেন, কিভাবে। ওকে, সো এই প্রোগ্রামিং জিনিসটা কি জিনিস অ্যান্ড এটা হচ্ছে কিভাবে আসছে বা এটা কেনই বা আসছে, ওর দরকারটা কী ছিল? ফার্স্টে তোমাদেরকে একটু বলি ভাইয়া যে দেখো আদিম যুগে কী হতো, আদিম যুগে কি মানুষের মুখের কোনো ভাষা ছিল না। ওরা কি করতো, ওরা হচ্ছে তোমার ইশারার মাধ্যমে একটা গোষ্ঠী, লেটস একটা উদাহরণ দিই তোমাদেরকে এরকম যে একটা গোষ্ঠী আছে ধরো হচ্ছে এ অ্যান্ড আরেকটা গোষ্ঠী হচ্ছে বি। ধরো এই গোষ্ঠীর মধ্যে লেটস সে 50 জন মানুষ ছিল। তো ওরা হচ্ছে এই গোষ্ঠীর যে মানুষ, এরা 50 জন যে মানুষ, ওরা হচ্ছে নিজেদের মধ্যে নিজেদের ভাবের বিনিময়ের জন্য একটা ল্যাঙ্গুয়েজ ওরা হচ্ছে চিন্তা করে নিছে, একটা সাইন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যে ইশারার মাধ্যমে বলে যে কেউ যদি বলে যে তুমি কি আসতে চাও এখানে, এমন করে, ঠিক আছে? তুমি চলে যাও এখান থেকে, যাও, এরকম। আচ্ছা, যাই হোক। সো এরকমভাবে তারা হচ্ছে সাংকেতিক চিহ্নের মাধ্যমে তারা একজন আরেকজনকে তাদের মনের ভাব প্রকাশ করতো। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, আমাদের যে গোষ্ঠী ছিল, এই যে গোষ্ঠীর মানুষ, ওরা তো নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান খুব ইজিভাবে করতেছে। বাট একটা সাডেন টাইমে দেখা গেছে যে গোষ্ঠীর কয়েকজন মানুষ বি গোষ্ঠীর কয়েকজন মানুষের সাথে একটু তোমার হচ্ছে কথাবার্তা বলতে চাচ্ছে, ঠিক আছে? মানে আলাপ করতে চাচ্ছে, যে বলতেছে যে দেখো ভাই, তুমি হচ্ছে একটা জায়গা নিয়ে আসো, আমি একটা জায়গা নিয়ে আসি, চলো আমরা হচ্ছে সবাই একসাথে থাকি, তাহলে হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি বা হচ্ছে আমরা আমাদের গোষ্ঠীটাকে আরও বেশি বড় করতে পারবো, আরও বেশি ছড়াতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন বি গোষ্ঠীর মানুষের সাথে যখন গোষ্ঠীর মানুষ কথা বলতে আসছে, ওরা দেখতেছে যে একজন আরেকজনের কথা ভালোভাবে বুঝতেছে না, বুঝছো? একজন আরেকজনের কথা ভালোভাবে বুঝতেছে না। কি করা যায়? তো তাদের মধ্যে একটা প্রবলেম তারা হচ্ছে ফেস করার কথা, তাই না? যে হচ্ছে শুধুমাত্র গোষ্ঠীর মানুষের কথাই বোঝে, বি গোষ্ঠীর মানুষ শুধু তাদের কথাই বোঝে। এটা তো আসলে মানে হবে না অ্যাকচুয়ালি, তাই না? তুমি যদি ধরো ২ টা গোষ্ঠী একসাথে মিক্স করতে চাও বা বড় কিছু বানাতে চাও, তাহলে তো সবাইকে সবার মনের ভাব বুঝতে হবে, তাই না? আচ্ছা, তো তারা দুজন কি করছে, একটা টাইমে হচ্ছে বসে চিন্তা করলো যে আসলে কি করা যায়? আমরা কি এমন কোনো মধ্যক বা মধ্যপন্থী এমন কি কোনো ভাষা বা চিহ্ন বা সাংকেতিক চিহ্ন আছে যেগুলো ইউজ করার কারণে আমরা দুজন দুজনের মনোভাব প্রকাশ করতে পারি খুব ইজিলি অ্যান্ড দুজন দুজনের কথা বুঝতে পারি? হ্যাঁ, তখন তারা এসে হচ্ছে ধরো কিছু অক্ষর আবিষ্কার করছে। হ্যাঁ, তো কিছু অক্ষর আবিষ্কার করার মাধ্যমে তারা হচ্ছে একটা বাক্য তৈরি করছে অ্যান্ড দেন আস্তে আস্তে তারা হচ্ছে তাদের মনোভাব এভাবে প্রকাশ করছে। আচ্ছা, তো আলটিমেটলি এভাবেই মূলত হচ্ছে বিভিন্ন ভাষা সংমিশ্রণের কারণে আমরা আমাদের বাংলা ভাষা পেয়েছি। তো এই যে ছোট একটা গল্প বললাম না, এই গল্পের মাধ্যমে আমরা কি বুঝছি? এই গল্পের মাধ্যমে বুঝছি যে আসলে কোনো ভাষাই শুরু থেকেই এস্টাবলিশ ছিল না। সবগুলোই হচ্ছে শুরু থেকে একটা নরমাল কিছু একটা ছিল, যেখানে আমরা প্রবলেম ফেস করেছি অ্যান্ড প্রবলেম ফেস করার সাথে সাথে আমরা কি করেছি, জিনিসটাকে আরও ডেভেলপ করেছি, তাই না? ঠিক তেমনইভাবে প্রোগ্রামিংয়ের ধারণাটা কী বা প্রোগ্রামিং জিনিসটা কী,
এটা হচ্ছে দেখো আমাদের যখন কম্পিউটার আবিষ্কৃত হয়েছে অনেক আগেকার দিনে, ঠিক আছে, তখন তারা কি করছে, তারা মূলত কম্পিউটারটা আবিষ্কার করছে বা করার মেন রিজনটাই ছিল হচ্ছে ওদের কি গণনার কাজে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখলো আচ্ছা গণনার কাজে আমি তো জাস্ট ইজি ইজি গণনাগুলো করতে পারতেছি, আমি চাইলে কি আরো হার্ড যে সকল কাউন্টগুলো আছে, ঠিক আছে, মেজারমেন্টগুলো আছে, আমি কি চাইলে সেগুলো কি করতে পারি? হ্যাঁ, চাইলে করতে পারি। কিন্তু আমি যদি সেগুলো করতে চাই তাহলে আমার প্রোগ্রাম দরকার। হ্যাঁ, ধরো 2+2=4, বুঝছো? ওকে, 2+2=4। এখন দেখো সব সময় কি শুধুমাত্র আমি 2+2=4ই বের করব? এমনকি মাঝে মাঝে হতে পারে না আমি হচ্ছে 3+3 বের করতে চাই, তাহলে তো 6 অ্যান্সার দেয়। তো এই দেখো কখনো 2 দিলাম, কখনো 3 দিলাম, এইটা তো আসলে কোনো, যদি আমি এভাবে কম্পিউটারকে বোঝাই যে আমি যখন 2 আর 2কে যোগ করব তখন 4 হবে, আমি যখন 3 দিব আর 3 দিব 6 হবে, আমি যদি 3 এর সাথে যদি আমি 2 দেই তাহলে হচ্ছে 5 হবে। এভাবে যদি কম্পিউটারকে আমি বোঝাই তাহলে অনেক বেশি পরিমাণে আমার মেমোরির জায়গা লাগবে, বুঝছো? তার থেকে বরং আমি যদি ওকে এইটা বোঝাই, দেখো তো আমি যদি ওকে এটা জাস্ট বোঝাই যে দেখো ভাই তুমি এ আর বি দুইটা ভ্যারিয়েবল নিবা অ্যান্ড তাদের একটা আনসার হবে সি, যেখানে হচ্ছে এর মান যে কোনো কিছু হতে পারে, বির মানও যে কোনো কিছু হতে পারে, অ্যান্ড তুমি দুইটাকে জাস্ট সাম করে দিবা, তাহলে যে আনসারটা হচ্ছে সি। এইটা কম্পিউটারকে বোঝা যদি আমি বোঝাই তাহলে কি দেখো তো আমি এই তো এত কিছু কি আমাকে বোঝাইতে হবে? এত কিছুকে বোঝাইতে হবে? এত কিছু আমাকে বোঝাইতে হবে না, তাই না? আমি জাস্ট এই জিনিসটা যদি কম্পিউটারকে বোঝাই, কম্পিউটার খুব ইজিলি বুঝে যাবে যে এরপর থেকে আমি যত বেশি ভ্যালু দিই না কেন তাদের মাঝখানে যদি জাস্ট এই অপারেটরটা দেই, প্লাস অপারেটরটা দেই, তাহলে ও কি করবে, জাস্ট সবাইকে যোগ করে ফেলবে, একসাথে মিলাই ফেলবে, বুঝছো? আচ্ছা, তো এইভাবে মূলত হলো গিয়ে আমি কম্পিউটারকে এরকম বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছি, প্রোগ্রাম দেওয়ার কারণে কি হচ্ছে আমার কাজগুলো খুব ইজি হয়ে যাচ্ছে, বুঝছো? তো বুঝে গেছি যে প্রোগ্রাম কি জিনিস। প্রোগ্রাম হচ্ছে এরকম কিছু একটা যার কারণে হচ্ছে আমাদের গণনার কাজটা ইজি হয়ে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রোগ্রাম। আর কেন আবিষ্কার হয়েছে বোঝা গেছে যে হচ্ছে আমাদের কাজগুলো ইজি করার জন্য এটি আবিষ্কার হয়েছে। ওকে, অ্যান্ড কিভাবে আবিষ্কার হয়েছে? কালের বিবর্তনে বিভিন্ন প্রোগ্রামারগণ প্রোগ্রামিংটাকে আরও ইজি বানানোর জন্য, আরও এফিশিয়েন্ট বানানোর জন্য নতুন নতুন প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করেছে এবং যেগুলো আবিষ্কৃত হয়েছিল সেগুলোকে আরও বেশি ডেভেলপ করেছে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, সো প্রোগ্রামিং ভাষার মূল উৎপত্তির রিজনটা ছিল কি? রিজনটা ছিল এরকম যে আমাদের গণনার কাজগুলোকে আমরা আরও বেশি অ্যাডভান্স করতে চাচ্ছি, অ্যান্ড আমরা হচ্ছে কম্পিউটারের ভাষা আমরা জানি হচ্ছে কম্পিউটার 0 এবং 1 বোঝে, তাই না? কম্পিউটার কি বোঝে বলো তো? কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বোঝে। আচ্ছা, তো 0 মানে কি? 0 মানে হচ্ছে আমাদের অফ, আর 1 মানে হচ্ছে আমাদের অন, তাই না? আচ্ছা, তো আমাদের এই কম্পিউটারের মধ্যে অনেক অনেক সার্কিট আছে, বুঝছো? অনেক অনেক সুইচ আছে। তো এই কম্পিউটারের এই সুইচ বা সার্কিটগুলোকে হচ্ছে আমরা যদি অন অফ চালাইতে চাই তাহলে হচ্ছে শুধুমাত্র এই হয় অন করবো না হলে অফ করব, অর্থাৎ 0 না হলে 1। এই দুইটা মাধ্যম ছাড়া কম্পিউটার অন্য কোনো কিছুই বোঝে না। কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝে, এ বাদে সে অন্য কোনো কিছু বোঝে না, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য আমরা মূলত হচ্ছে এই 0 এবং 1 এই ভাষার মাধ্যমে মূলত হচ্ছে আমরা কম্পিউটারকে বলে থাকি, ঠিক আছে? আমরা ওকে বলি না যে তুমি এখনই এই কাজটা করো, আমরা এভাবে বাংলা কথায় বলি না। আমরা মূলত হচ্ছে আমাদের কথাটাকে হচ্ছে এই 0 এবং 1 এ কনভার্ট করি কিভাবে? কিছু অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে বা হচ্ছে অনুবাদক সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করি বলতো? আমরা কনভার্ট করে ওকে বুঝাই দিই যে আমরা আসলে তোমাকে এটি করতে বা এই কাজটি করতে বলতেছি, ঠিক আছে? ক্লিয়ার? ভাই তোমাদেরকে ফার্স্টে একটা জাস্ট আমাদের আদিমকালের একটা উদাহরণ দিলাম, অ্যান্ড সেই উদাহরণের মাধ্যমে আশা করি তোমরা হচ্ছে প্রোগ্রামিংয়ের ধারণা বা একটা ভাষা কেন তৈরি হয় সেই ধারণাটা পেয়েছো। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, অ্যান্ড তারপরে চলো আমাদের আসলে যে প্রোগ্রামিং যে ভাষা, এই প্রোগ্রামিং ভাষার হচ্ছে অনেকগুলো লেভেল আছে বা স্তর আছে। চলো আমরা সেই লেভেলগুলো দেখি একটা একটা করে। তো আমাদের ফার্স্ট যে লেভেল প্রোগ্রামিং ভাষার, এটাই বলতেছে আমাদের হচ্ছে ফার্স্ট জেনারেশন, ঠিক আছে? কি বলতেছে ভাইয়া? আমরা ফার্স্ট জেনারেশন। ওকে, তো আমাদের এই ফার্স্ট জেনারেশন ভাষা হচ্ছে 1945 সালে শুরু হয়েছে, এন্ড এই ফার্স্ট জেনারেশনের ভাষাকে আমরা বলি হচ্ছে আমাদের মেশিন ভাষা। মানে মেশিন যে জিনিসটা বোঝে, মেশিন কি বোঝে? মেশিন আসলে 0 এবং 1 বোঝে, তাই না? আচ্ছা, তো এই যে মেশিনের যে ভাষা এটাকে আমরা কি বলি? মেশিন ভাষা বা ফার্স্ট জেনারেশন যে ভাষা এটাকে আমরা কি বলতেছি বলো তো? মেশিন ভাষা। আচ্ছা, সো ভাইয়া তোমাদেরকে এই যে স্মার্ট বোর্ডে যা যা হচ্ছে লিখে আনছি, ঠিক আছে, এগুলো সব তোমাদের এমসিকিউর জন্য। আজকের ক্লাসটা মেনলি হচ্ছে এমসিকিউ টাইপের একটা ক্লাস হবে, ঠিক আছে? ওকে, দেখো এখানে জাস্ট সব ইনফরমেশন থাকবে আজকের ক্লাসগুলোর মধ্যে, আর সব ইনফরমেশনগুলোকে ভাইয়া হচ্ছে খুব কনসাইজ করে তোমাদের সামনে নিয়ে আসছি, মানে যেগুলো একবার লাগবেই,
এমন এমন ইনফরমেশনগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। ক্লিয়ার? ওকে। তো আমাদের এই যে মেশিন ভাষা, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের কম্পিউটারের মৌলিক ভাষা বলা হয় এবং এটি হচ্ছে আমাদের ভাষার সর্বনিম্ন স্তর। আচ্ছা, এবং এটি কিভাবে কাজ করে? এটি হচ্ছে বাইনারি এবং হেক্সা। এটি হচ্ছে বাইনারি এবং হেক্সা এই তোমার নাম্বার সিস্টেমে কাজ করে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের মেশিন ভাষার কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে। তো এই সুবিধাগুলো কি কি? যেমন এটি সংক্ষিপ্ত আকারে প্রোগ্রাম করা যায়। তারপর হচ্ছে সিপিইউ খুব সহজে বুঝে। কেন সিপিইউ সহজে বা সরাসরি বুঝে থাকে? কারণ এটি আমরা হচ্ছে মেশিন ভাষা কি কম্পিউটার যে ভাষা বুঝে সেই ভাষাই তো 0 এবং 1 ওই ভাষায় লিখতেছি, তো সিপিইউ বুঝবে না? অবশ্যই বুঝবে। কম মেমোরি দরকার হয়, কারণ কি? কারণ হচ্ছে আমার এখানে কোনো অনুবাদক বা লাগে না, ঠিক আছে? বা ট্রান্সলেটর লাগে না, বুঝছো? ট্রান্সলেটর কি জিনিস বা অনুবাদক কি জিনিস যদি একটু সংক্ষেপে বলি, ব্যাপারটা হচ্ছে ধরো এরকম যে তুমি হচ্ছে ধরো কোনো একজন চাইনিজ মানুষ, আমি হচ্ছে বাংলাদেশি মানুষ। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তো হচ্ছে তোমার চাইনিজ ভাষা বুঝি না বা তুমি তো আমার হচ্ছে বাংলা ভাষা বুঝো না। কি করা যায়? আমরা মাঝখানে একজন ট্রান্সলেটর রেখে দিব। তার কাজ কি হবে? তার কাজ হবে আমার বাংলা ভাষাগুলোকে তোমাকে চাইনিজে কনভার্ট করে বোঝানো বা তোমার চাইনিজ কথাগুলোকে হচ্ছে আমাকে বাংলায় কনভার্ট করে বোঝানো। তাহলে ওই যে মাঝখানে দাঁড়িয়ে আছে যিনি, তিনি হচ্ছেন একজন অনুবাদক বা ট্রান্সলেটর। ঠিক তেমনভাবে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে কি হয় জানো? কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা যখন উন্নত আস্তে আস্তে হচ্ছে, তখন তখন কি হচ্ছে জানো? তখন হচ্ছে আমরা তো হচ্ছে উন্নত করতেছি, মানুষের ভাষার মতো মতো করার ট্রাই করতেছি আমাদের প্রোগ্রামিং ভাষাগুলোকে। বাট কম্পিউটার তো হচ্ছে মানুষের ভাষা বুঝবে না। কম্পিউটার বোঝে তার নিজের ভাষা, মেশিন ভাষা, অর্থাৎ 0 এবং 1, তাই না? তো 0 এবং 1 যেহেতু বোঝে, তাহলে কি করতে হবে? মানুষের ভাষাকে 0 1 এ কনভার্ট করার জন্য এটা কনভার্টার লাগবে না বা ট্রান্সলেটর লাগবে না। সেই ট্রান্সলেটর, সেই জিনিসটাকে বলি আমরা কি? অনুবাদক বা অনুবাদক সফটওয়্যার। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখো যে আমাদের এখানে কোনো অনুবাদক লাগে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা তো মেশিন ভাষা দিয়ে কথা বলতেছি বা আমাদের ফার্স্ট জেনারেশন ভাষাটাই হচ্ছে মেশিন ভাষা। সো এখানে তো অনুবাদক লাগার কোশ্চেনই আসে না। অসুবিধাগুলো কি কি? অসুবিধা হচ্ছে অনেক সময় সাপেক্ষ এবং জটিল ও শ্রম সাধ্য। ডিবাগিং করা কষ্টকর। সো এই ডিবাগিং জিনিসটা কি? ঠিক আছে? এই ডিবাগিং কথাটা কি জিনিস? ভাই ডিবাগ কথাটা কি জিনিস? ঠিক আছে? আমরা এই জিনিসটা দেখব যে ডিবাগ কি জিনিস বা বাগ কি জিনিস আমরা হচ্ছে সামনে দেখব। ঠিক আছে? আচ্ছা। এরপর কি বললাম দেখো, কম্পিউটারের ইন্টারনাল সমস্ত ইনফরমেশন সম্পর্কে তোমাকে জানতে হবে যদি মেশিন ভাষায় তুমি কোড করতে চাও বা মেশিন ভাষায় প্রোগ্রাম করতে চাও। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত আমাদের ফার্স্ট জেনারেশনের সম্পর্কে। তোমাদের এগুলো এই যে এখানে যা যা লিখে দিয়েছে ভাইয়া, এগুলো সব তোমাদের হচ্ছে এমসিকিউতে লাগবে। কি লাগবে ভাইয়া বলো তো? এগুলো সব হচ্ছে তোমাদের এমসিকিউতে আসবে বা এমসিকিউতে কাজে লাগবে। আর তোমাদের হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন থাকতে পারে যে মেশিন ভাষার সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলো আমাদের ফার্স্ট জেনারেশন হলো, সেকেন্ড জেনারেশনে আমরা চলে আসি। সেকেন্ড জেনারেশন হচ্ছে 1950 সালে শুরু হয়েছে। দেখো আমরা দেখলাম হচ্ছে ফার্স্ট জেনারেশন 1945 সালে, সেকেন্ড জেনারেশন হচ্ছে 1950 সালে। তার ঠিক 5 বছর পরে আমাদের সেকেন্ড জেনারেশন ভাষা চলে এসেছে। তো এই সেকেন্ড জেনারেশন ভাষাকে আমরা কি বলি বলো তো? অ্যাসেম্বলি ভাষা। ঠিক আছে? এই যে অ্যাসেম্বলি ভাষা, এটাকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে আমাদের সাংকেতিক ভাষা। সাংকেতিক ভাষা। আচ্ছা, তো এই অ্যাসেম্বলি ভাষা এখানে মূলত হচ্ছে আমরা বিভিন্ন সংকেতের মাধ্যমে বুঝিয়ে থাকি। ঠিক আছে? সংকেতের মাধ্যমে বুঝিয়ে থাকি বা বিভিন্ন ধরনের নিউমেরিক কোড দিয়ে মূলত আমরা হচ্ছে ওকে বুঝিয়ে থাকি এই অ্যাসেম্বলি ভাষার মাধ্যমে। ওকে। তো এই অ্যাসেম্বলি ভাষার মূলত হচ্ছে 4টা অংশ থাকে। কি কি থাকে? লেভেল থাকে, অপকোড থাকে, অপারেন্ড থাকে, মন্তব্য থাকে। আচ্ছা, ঠিক আছে? আমরা জাস্ট মাথায় রাখবো যে আমাদের এই অ্যাসেম্বলি ভাষার কি 4টা অংশ থাকে। কি কি 4টা অংশ? আমাদের এমসিকিউতে আসবে যে নিচের কোনটি অ্যাসেম্বলি ভাষার অংশ, নিচের কোনটি অ্যাসেম্বলি ভাষার অংশ। ঠিক আছে? এই তো। ক্লিয়ার? শেষ। এরপর আসি, আমাদের এই অ্যাসেম্বলি ভাষার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। ঠিক আছে? এগুলো তোমাদের অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? একটু কম ইম্পর্টেন্ট, আহামরি বেশি ইম্পর্টেন্ট না এগুলো। কি বলছে দেখো তো? ভাষা দক্ষ সংক্ষিপ্ত প্রোগ্রামার দরকার বা সম্ভব, সরি, ভাষার দক্ষ ও সংক্ষিপ্ত প্রোগ্রাম করা সম্ভব, হ্যাঁ, তাই কম টাইম লাগে। যেমন আমাদের মেশিন ভাষায় একটু টাইম বেশি লাগতো অ্যান্ড সেটা করা একটু কঠিন হয়ে যেত আমাদের জন্য। আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু কম্পিউটার ভাষা বুঝি না, তো ওইভাবে প্রোগ্রাম করতে চাইলে, মেশিন ভাষায় প্রোগ্রাম করতে চাইলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। বাট অ্যাসেম্বলি ভাষা একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে দেখো তো? প্রোগ্রামে ভুলের পরিমাণ কম এবং ভুল হলেও তা নির্ণয় করা সহজ হয়। ওই যে বাগ, ডিবাগ কিছুক্ষণ আগে বলেছি না আমি, সেই জিনিসটা বোঝাবো। এখানেও জাস্ট ওইটাই সম্পর্কে তোমাকে আর কি বলতেছে। তারপর দেখি অসুবিধা। প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা রাখতে হবে। মেশিন সংগঠনের উপর নির্ভর করে অনুবাদক লাগবে। এই যে এখানে অনুবাদক লাগবে। কেন অনুবাদক লাগবে বলো তো? কারণ এটা তো হচ্ছে মেশিন ভাষা না, এটা তো শুধুমাত্র 0 এবং 1 এ কিছু তোমার আউটপুট দিচ্ছে না, বা ও তো কম্পিউটারকে 0 এবং 1 দিয়ে বলতেছে না কথা। ও হচ্ছে সংকেতের মাধ্যমে বা নিউমেরিক বা সংখ্যার মাধ্যমে কম্পিউটারকে বলতেছে। তো যখন ও নিউমেরিকের মাধ্যমে কম্পিউটারকে বলবে, তার মানে কম্পিউটার কি করবে? সেই নিউমেরিককে আগে
তোমার 0-1 কনভার্ট করবে অ্যান্ড দেন সে নিজে বুঝবে, তাই না? সো এখানে অনুবাদক লাগবে। আচ্ছা, সেকেন্ড জেনারেশন গেল, আমরা চলে আসি আমাদের থার্ড জেনারেশন। দেখো থার্ড জেনারেশন স্টার্ট হয়েছে কবে? 1960 সালে। সো ফার্স্ট জেনারেশন ছিল কবে বলো তো? 1945। খুব ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে ভাই? বারবার কেন বলতেছি, কারণ এগুলো ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউতে আসে যে ফার্স্ট জেনারেশন হচ্ছে 1945 সাল, সেকেন্ড জেনারেশন হচ্ছে 1950 সাল, থার্ড জেনারেশন হচ্ছে 1960 সাল। ওইখানে ছিল 5 বছর ডিফারেন্স, এখন হয়ে গেছে 10 বছরের ডিফারেন্স, বুঝছো? এভাবে মনে রাখবা। তো কিছু সুবিধা আছে দেখো আমাদের থার্ড জেনারেশনে, কি কি? এই ভাষায় প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার উপযোগী। আচ্ছা, তো এই কথাটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে মেশিন ভাষা যে ছিল, মেশিন ভাষা শুধুমাত্র তোমার যে স্পেসিফিক একটা কম্পিউটারের জন্য একটা যে মেশিন ভাষা কোড করেছো, জাস্ট ওই কম্পিউটারের জন্য ওই কোডগুলো প্রযোজ্য। এই কোডগুলো অন্য কোনো কম্পিউটারে তুমি আর ইউজ করতে পারবা না, বুঝছো? আচ্ছা, তো এই মেশিন ভাষা, তারপর হচ্ছে তোমার এই যে থার্ড জেনারেশন, হ্যাঁ আমরা দেখো আমরা কি বলছি, আমাদের ফার্স্ট জেনারেশন ছিল মেশিন ভাষা, সেকেন্ড জেনারেশন ছিল আমাদের অ্যাসেম্বলি ভাষা, থার্ড জেনারেশন ভ্যাকেন্সি কোনো ভাষার নাম লিখি নাই, ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন কোনো ভাষার নাম লিখবো না, একবারে একটা সামারি করে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? এগুলো জাস্ট এমসিকিউর জন্য, তোমাকে কি মনে রাখতে হবে ভাই? একটা সামারি করে সব একবারে একটা পেজে এনে দিব, ওকে, নো টেনশন। তারপর দেখো এখানে কি বলছে, শিক্ষা খুব সহজ। হ্যাঁ সহজ। কেন সহজ? কারণ হচ্ছে থার্ড জেনারেশন ভাষাগুলো অনেকটা মানুষের বোধগম্য ভাষার মতো, ঠিক আছে? এই জন্য আমাদের শেখা খুব ইজি। এরপর হচ্ছে দ্রুত প্রোগ্রামিং করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কম্পিউটার সম্পর্কে ধারণা লাগবে না, এটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে দেখো আমি কম্পিউটারকে নির্দেশ দিব, ঠিক আছে? এখন কথা হচ্ছে যত কম ইনফরমেশন জিনিস আমার মাথায় রেখে, যত কম ইনফরমেশন আমার মাথায় রেখে ভালো একটা আউটপুট পেতে পারি, ততই তো আমার জন্য ভালো, তাই না? আচ্ছা, সো মেশিন ভাষায় কি হইতো বলো তো? আমাদের 0-1 বাইনারি অনেক নাম্বার মনে রাখতে হতো, তাই না? তো ওই জিনিসগুলো হচ্ছে এখানে লাগবে না। আমার শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে এত ধারণা লাগবে না। কেন লাগবে ভাই? আমি ওর আমি বলবো যে তুমি এই কাজ করো, ও করে দিবে। ওর সম্পর্কে সব আমাকে কেন জানতে হবে, তাই না? এরপরে দেখো আমাদের লো লেভেল কিছু কথাবার্তা আছে, লো লেভেল, হাই লেভেল। এগুলো ভাই হচ্ছে তোমাদেরকে সামনে একটা সামারি করে বুঝাই দিব, তুমি খুব ইজিলি বুঝে যাবা। এখানে জাস্ট দেখো কি লেখা আছে যে লো লেভেলে 4 থেকে 5টা কমান্ড দিলে যে ধরনের কাজ হতো, আর হাই লেভেলে একটা কমান্ড দিলে ঠিক সেম কাজ হয়ে যায়। যেমন হচ্ছে দেখো এই যে আমাদের থার্ড জেনারেশন হচ্ছে একটা হাই লেভেল ভাষা, ঠিক আছে? আমাদের লেভেল মোট 3টা আছে, লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল। এর মধ্যে হাই লেভেলের ভাষা হচ্ছে থার্ড জেনারেশন, ঠিক আছে? আচ্ছা ভাই, লেভেলগুলো বুঝাই দিব, তোমাদেরকে লিখে দিব, হ্যাঁ, নো প্রবলেম। দেখো এরপরে দেখো এখানে কি বলছে, অসুবিধা হচ্ছে অনুবাদক লাগবে, বেশি মেমোরি দরকার হবে, তারপর হচ্ছে পুরো সমস্যা প্রক্রিয়া প্রোগ্রামে লিখতে হবে। হ্যাঁ, এই তো। এরপর আমরা আসি আমাদের 4 নম্বরে বা ফোর্থ জেনারেশন। হ্যাঁ, ফোর্থ জেনারেশন হচ্ছে কবে শুরু হয়েছে বলো তো? 1970 সালে শুরু হয়েছে। তাহলে দেখো আমাদের ফার্স্ট সেকেন্ড জেনারেশন, ওদের মধ্যে ডিফারেন্স কত ছিল? 5 বছর করে, তাই না? 45, 50, 5 বছর। থার্ড জেনারেশন 60 সালে, ফোর্থ জেনারেশন 70 সালে, তাই না? আচ্ছা, তো এই ফোর্থ জেনারেশন এটাকে হচ্ছে কি বলা হয়? র্যাড বলা হয়, অর্থাৎ র্যাপিড অ্যাপ্লিকেশন টুলও বলা হয়, এবং এটি হচ্ছে একটা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আবার হচ্ছে ডেটাবেসে ব্যবহার করা হয় ফোর্থ জেনারেশন ভাষাগুলো, যেমন হচ্ছে আমাদের কুয়েরি, রিপোর্ট, এগুলো জেনারেটর ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে ভাই আসলে আপনি যে বললেন যে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এই নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এটা আসলে কি জিনিস? নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এটা আসলে কি জিনিস? আচ্ছা, তো প্রসিডিউরাল মানে কি? আগে তো বুঝতে হবে যে প্রসিডিউরাল মানে কি। প্রসিডিউরাল মানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রসিডিউর থাকে, এভাবে মনে রাখবো জাস্ট। হ্যাঁ, দেখো প্রসিডিউরাল মানে বিভিন্ন ধরনের প্রসিডিউর থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রসিডিউর থাকে। যেমন হচ্ছে ধরো কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি বলি, বিভিন্ন একটা কোড যদি করতে যাই আমরা, বিভিন্ন কন্ডিশন থাকে। যেমন হচ্ছে তোমার ইফ কন্ডিশন থাকে, তারপর হচ্ছে এলস কন্ডিশন থাকে, তারপর হচ্ছে তোমার এলস ইফ কন্ডিশন থাকে, ঠিক আছে? আচ্ছা, আবার ধরো বিভিন্ন ধরনের লুপ থাকে, ফর লুপ থাকে, হোয়াইল লুপ থাকে, ঠিক আছে? আবার ধরো হচ্ছে ডো হোয়াইল লুপ থাকে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে তোমার প্রসিডিউর, মানে হচ্ছে এই প্রসিডিউরগুলো ফলো করেই মূলত হচ্ছে আমরা একটা প্রোগ্রাম লিখতে পারি, বুঝছো? আমরা একটা প্রোগ্রাম লিখতে পারি এই ধরনের প্রসিডিউরগুলো ফলো করে। আচ্ছা, তো এটা হচ্ছে কি ধরনের বলো তো? প্রসিডিউরাল। মানে একটার পর একটা ধাপে কি হবে আমরা ওকে আগে থেকে বলে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল। তাহলে নন প্রসিডিউরাল কি জিনিস? নন প্রসিডিউরাল হচ্ছে আমার কোনো ধাপটা কোনো কিছু দরকার নেই, তুমি জাস্ট প্রোগ্রামকে বলবা যে এই যে তোমাকে আমি টেবিলটা দিছি, তুমি জাস্ট টেবিলের ডাটাগুলো নিজের মধ্যে স্টোর করে রাখো, ওকে? এই তো যে এসকিউএল তোমার নাম শুনছো? এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তোমরা যারা অধ্যায় 6 পড়েছো ভাইয়ার এতক্ষণে হয়তো বা জেনে গেছো, বা যারা অধ্যায় 6 পড়ো নাই, নো প্রবলেম। তো এসকিউএল হচ্ছে আমাদের এরকম একটা ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে?
এটা মূলত ডেটাবেজের একটা ভাষা, প্রোগ্রামিং এসকিউএল। তো এই এসকিউএলের মাধ্যমে কী করি? এসকিউএলের মাধ্যমে হচ্ছে আমরা ডেটাবেজের মধ্যে ডেটাগুলোকে স্টোর করি বা ডেটাগুলোকে ম্যানিপুলেশন করি, বিভিন্ন ধরনের কাজ করতে পারি আমরা এসকিউএলের মাধ্যমে। তোমরা যদি হচ্ছে অধ্যায় 6 পড়ে না থাকো, নো প্রবলেম, জাস্ট জেনে রাখো যে এসকিউএল হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে আমাদের ডেটাকে স্টোর করে রাখা, আমাদের ডেটাবেজের মধ্যে ডেটাকে স্টোর করে রাখা। কি বললাম ভাইয়া? ডেটাবেজের মধ্যে ডেটাকে স্টোর করে রাখা এবং ডেটাবেজের ডেটাগুলোকে ম্যানিপুলেশন করা। ঠিক আছে? কি বললাম আবার বলি একটু। ওর কাজ হচ্ছে ডেটাবেজে ডিবি, ডেটাবেজে ডেটাকে স্টোর করে রাখা এবং ডেটা ম্যানিপুলেশন করা। ঠিক আছে? ডেটা ম্যানিপুলেশন করা, এগুলো হচ্ছে আমাদের এসকিউএল এর কাজ। এসকিউএল কি জিনিস? এসকিউএল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কি বললাম? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত আমাদের একটা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যেটি আমরা মূলত হচ্ছে কীভাবে কাজ করে, যেটি কাজ করে হচ্ছে জাস্ট আমরা বলে দিই আমাদের প্রোগ্রামকে যে তুমি হচ্ছে এই টেবিলে এই ডেটা রেখে দাও, হবে। বা বললাম হচ্ছে এই টেবিল থেকে, একটা টেবিল থেকে, ধরো আমার একটা টেবিল আছে, এই যে এরকম, ধরো এই টেবিলের মধ্যে কিছু রো আছে, কলাম আছে। তো এই যে আমাদের এসকিউএল, ওর মাধ্যমে কি করি জানো? ওর মাধ্যমে মূলত হচ্ছে আমরা আমাদের টেবিল বলে দিই যে টেবিলের এই যেখানে যে ডেটাটা আছে, তুমি জাস্ট এই ডেটাটা হচ্ছে ডিলিট করে দাও, তাহলে ডিলিট করে দিবে। আমি বললাম তোমার এই যে একটা ফাঁকা তোমার হচ্ছে রো আছে, এর মধ্যে নতুন একটা ভ্যালু তুমি অ্যাড করো বা ইনসার্ট করো, তাহলে ও করে ফেলবে। তাহলে এটা কি ধরনের বলো তো ভাইয়া? এটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সরি, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যেখানে আমার কোনো প্রসিডিউর ফলো করতে হয় না। অন্যদিকে আমাদের ফোর্থ জেনারেশনে যে কি বললাম, ফোর্থ জেনারেশন যে ভাষা, সেগুলো দেখো বলা আছে নন প্রসিডিউরাল। তার মানে হচ্ছে এই ফোর্থ জেনারেশনের একটা ভাষার উদাহরণ হচ্ছে আমাদের এসকিউএল। ক্লিয়ার? আমাদের সি, সি প্লাস প্লাস নাম শুনছি না আমরা, এই সি, সি প্লাস প্লাস, সেগুলো সবগুলো হচ্ছে আমাদের প্রসিডিউরাল। ঠিক আছে? প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপর আমরা হচ্ছে আমাদের ফিফথ জেনারেশনে চলে আসি। দেখো ফিফথ জেনারেশন কি বললো? 1980 সালে শুরু হয়েছে। অ্যান্ড ফিফথ জেনারেশন হচ্ছে মূলত আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজগুলো কারা কারা জানো? আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি তোমার ইন্ডিকেট করা হয়েছে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো ফিফথ জেনারেশন ভাষা বলতে আমরা আসলে মূলত হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে আমরা ইন্ডিকেট করতেছি। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে আমরা বুঝি যে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা মানুষ যে ভাষায় কথা বলে সেটি, এবং হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? আচ্ছা, অ্যান্ড দেখো আমাদের এই ফিফথ জেনারেশন ভাষা মূলত আমরা হচ্ছে এআই এর প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ওকে? আচ্ছা, আমি আশা করতে পারি তোমরা খুব ভালোভাবে আমাদের এই যে বিভিন্ন স্তরের ভাষাগুলো মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের সামারিতে চলে আসি। আমরা তখন যা যা পড়লাম সব কিছু জাস্ট আমরা একটু সামারি করে নিয়ে আসি। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং আচ্ছা, তো আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি মূলত হচ্ছে আমাদের এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে হচ্ছে কয়েকটা লেভেলে ভাগ করেছি। ঠিক আছে? আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা কি করেছি বলো তো? কয়েকটা লেভেলে ভাগ করেছি। আচ্ছা, ফাইন। দেখো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা হচ্ছে কয়েকটা লেভেলে ভাগ করেছি। আমাদের ফার্স্ট যে লেভেলটা, এটিকে বলি আমরা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে আমাদের মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো আমরা মূলত হচ্ছে প্রোগ্রামিং ভাষাকে তিনটা ল্যাঙ্গুয়েজে হচ্ছে ডিভাইড করেছি। কী কী ছিল? আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো আমাদের এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে কারা কারা আছে জানো? আমাদের এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি, আচ্ছা, তো আমাদের এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে আমাদের বলতো কারা কারা? আমাদের হচ্ছে ফার্স্ট জেনারেশন, হ্যাঁ, আমাদের ফার্স্ট
আমাদের কি বললাম বলো তো, আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে আমাদের হচ্ছে ফার্স্ট জি বা 1G, হ্যাঁ 1G, অর্থাৎ আমাদের ফার্স্ট জেনারেশন। বলো তো আমাদের ফার্স্ট জেনারেশন কারা কারা ছিল? আমাদের ফার্স্ট জেনারেশন ছিল অ্যাকচুয়ালি আমাদের কি বলো তো মেশিন ভাষা, তাই না? মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ফার্স্ট জেনারেশন হচ্ছে কি ছিল বলো তো আমাদের মেশিন ভাষা। তার মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কারা কারা? লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের মেশিন ভাষা। এই মেশিন ভাষা আসলে কবে শুরু হয়েছে বলো তো? 1945 সালে না? 1945 সালে শুরু হয়েছে, তাই না? আচ্ছা, জাস্ট এটুকু মাথায় রাখলেই চলবে। আচ্ছা, এরপর কোথায় আসি বলো তো? এরপরে হচ্ছে আমাদের মেশিন ভাষার পরে আমাদের হচ্ছে 2G। 2G হচ্ছে কি বলো তো আমাদের অ্যাসেম্বলি ভাষা না? আমাদের হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো আমাদের এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটি আসলে কবে শুরু হয়েছে? 1950 সালে, তাই না? 1950 সালে স্টার্ট হয়েছে বা শুরু হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এটুকু বুঝছিলাম আমরা যে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটা দেখে নিয়েছি আমরা, 1G 2G। 1G হচ্ছে আমাদের মেশিন ভাষা বা এটি শুরু হয়েছে কত 1945 সালে। অন্যদিকে হচ্ছে আমাদের 2G। 2G হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা। এই অ্যাসেম্বলি ভাষা শুরু হয়েছে কবে? অ্যাসেম্বলি ভাষা শুরু হয়েছে হচ্ছে 1950 সালে। ক্লিয়ার? আচ্ছা, মিড লেভেলটা ভাই একটু পরে দেখাবো, ঠিক আছে? আগে আমরা হাই লেভেলে চলে যাই, চলো। আমাদের হাই লেভেলটা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দেখো। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তাহলে কারা কারা? হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আমাদের এই যে 1G 2G 3G। 3G হচ্ছে আমাদের কি বলতো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? 3G হচ্ছে বা থার্ড জেনারেশন হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা কখন কখন কোথায় ব্যবহৃত হয় দেখো। আমাদের বিজ্ঞান ও গবেষণায়, বিজ্ঞান ও গবেষণায়, বিজ্ঞান ও গবেষণা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, একটু সুন্দর করে লিখি একটু, সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান ও গবেষণায় ব্যবহার করে থাকি। বিজ্ঞান ও গবেষণায় ব্যবহার করে থাকি আমাদের থার্ড জেনারেশনের কোন ল্যাঙ্গুয়েজটা? তার নাম হচ্ছে আমাদের ফরট্রেন, ঠিক আছে? ফরট্রেন। আচ্ছা, এরপর হচ্ছে ফরট্রেন, তারপর হচ্ছে আমাদের বিজ্ঞান গবেষণার পাশাপাশি আমরা হচ্ছে আমাদের ব্যবসা বা হিসাব নিকাশ, ঠিক আছে? ব্যবসা বা হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি জানো? ব্যবসা বা হচ্ছে হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহার করি আমরা হচ্ছে কোবল। আচ্ছা, তো আমাদের যে থার্ড জেনারেশনের ভাষা কি? থার্ড জেনারেশনের ভাষা হচ্ছে আমাদের ফরট্রেন, কোবল, হ্যাঁ, এরা হচ্ছে আমাদের থার্ড জেনারেশনের ভাষা, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওকে, হ্যাঁ ঠিক আছে। ফাইন, থার্ড জেনারেশনের ভাষা হচ্ছে আমরা দেখে ফেলছি। অ্যান্ড আমরা এখন দেখবো হচ্ছে আমাদের ফোর্থ জেনারেশনের ভাষা বা 4G, ঠিক আছে? ফোর্থ জেনারেশনের ভাষা বা 4G সম্পর্কে হচ্ছে আমরা এখন একটু জানবো। আচ্ছা, তার আগে বলে দিই, দেখো আমাদের থার্ড জেনারেশন ভাষা কবে স্টার্ট হয়েছে বলো তো? আমাদের থার্ড জেনারেশনের ভাষা হচ্ছে আমাদের হচ্ছে 1950, তাহলে এখানে 1960, হ্যাঁ 1960 সালে। আচ্ছা, থার্ড জেনারেশন ভাষা হচ্ছে আমাদের কবে বলো তো? 1960-এ শুরু হয়েছে, ঠিক আছে? 1960-এ হচ্ছে শুরু হয়েছিল। ফাইন, তারপর চলো আমাদের হচ্ছে ফোর্থ জেনারেশনের ভাষা সম্পর্কে আমরা একটু দেখে নিই। আচ্ছা, ফোর্থ জেনারেশনের ভাষা এটাকে মূলত বলা হচ্ছে ভেরি ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ফোর্থ জেনারেশনের ভাষা এটিকে বলা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আমাদের ফোর্থ জেনারেশন যে ভাষা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, এটি ছিল কি বলতো নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো কেন কেন ব্যবহার করি বা কারা কারা এরা? এরা হচ্ছে আমাদের SQL, QBE বা QUEL, এরা হচ্ছে কি বলতো? এরা হচ্ছে আমাদের ফোর্থ জেনারেশনের ভাষা, ঠিক আছে? ফোর্থ জেনারেশনের ভাষা হচ্ছে কারা কারা? SQL, QBE, এরা হচ্ছে কেন ব্যবহার করি? আমরা ডেটাবেসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তারপরে তারপরে চলো অন্য একটা দেখি আমরা। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে তুমি এখানে আরও দুইটা উদাহরণ দিতে পারো, যেমন হচ্ছে ভাই বলে দিয়েছিলাম দেখো QBE, এরপরে হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে তোমার ওরাকল, হ্যাঁ ওরাকল।
ওরাকল ইটিসি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 5th জেনারেশনের ভাষা, ঠিক আছে? আমাদের 5th জেনারেশন ভাষা, 5th জেনারেশনের ভাষা বা 5G বলে দিই, 5G বা 5th জেনারেশনের যে ভাষা, ঠিক আছে? 5th জেনারেশনের ভাষা এটা মূলত হচ্ছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, NL, হ্যাঁ? 5th জেনারেশনের ভাষা হচ্ছে কি বলতো আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ আছে, আবার আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে এভাবে বলতে পারি যে 5th জেনারেশনের আরেকটা বলতে পারি এভাবে যে আচ্ছা, প্রোলগ, PROLOG, প্রোলগ, এবং আরেকটা কি আছে, এবং আরেকটা আছে আমাদের হচ্ছে OPS5, ঠিক আছে? ETC। আচ্ছা, তো 5G হচ্ছে আমাদের কি বলতো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজগুলো, অ্যান্ড মাথায় রাখতে পারো আর দুটা নাম, সেটা হচ্ছে প্রোলগ এবং হচ্ছে OPS5 ETC, ঠিক আছে? এরা আর কি, এরা হচ্ছে আমাদের 5th জেনারেশনের। তো এই সাইডটা ভাই যা লিখে দিচ্ছি এগুলো সব তোমাদের মূলত হচ্ছে MCQর জন্যই, ঠিক আছে? আচ্ছা, আর 5th জেনারেশনের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে 1960, 70, 80, তাই না? 80 তো ছিল, হ্যাঁ 80, 1980 সাল, 1980-তে শুরু হয়েছিল, তাই না? 1980-তে শুরু হয়েছিল। আর আমাদের বলতো 4G, হ্যাঁ 4G কত সালে শুরু হয়েছিল বলতো? 4G শুরু হয়েছিল আমাদের হচ্ছে 1900 কত সালে? 1970 সালে, তাই না? 1970 সালে শুরু হয়েছিল। আচ্ছা, এটুকু বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। হ্যাঁ, 1G, 2G, 3G, 4G, 5G। আচ্ছা, তাহলে আমরা চলে আসি হচ্ছে আমাদের মাঝখানে। হ্যাঁ, চলো আমরা আমাদের মাঝখানে চলে আসি। তো আমাদের মাঝখানটা কি বলতো? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে মূলত হচ্ছে তুমি লো লেভেল, হাই লেভেল দুইটার একটা ভাইব পাবা, ঠিক আছে? লো লেভেল, হাই লেভেল দুইটারই তুমি একটা ভাইব পাবা, সেটা হচ্ছে আমাদের কি বলতো? সেটি হচ্ছে আমাদের মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, যেমন এখানে হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ যদি বলি আমি, এক্সাম্পল, সেটা হচ্ছে সি হচ্ছে আমাদের একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ? কারণ হচ্ছে তুমি এখানে লো লেভেলের যে সকল বৈশিষ্ট্য আছে সেগুলো তুমি সিতে পাবা, অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সকল বৈশিষ্ট্য রয়েছে বা হাই লেভেলের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো তুমি হচ্ছে সির মধ্যে পাবা, ঠিক আছে? এই জন্য মূলত হচ্ছে আমরা বলতেছি কি সি হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, বুঝছো? তো এই স্লাইডটা কি বলতো বা এই পেজটা কি তোমরা সবাই ক্লিয়ার? বলো তো আমাকে একটু, সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই যদি এই পেজটা বুঝে থাকো তাহলে আশা করি তুমি হচ্ছে MCQতে ভালো একটা মার্ক পাবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসলে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু জানি। যেমন কি বলতো? বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সি, তারপর কি আছে বলতো? C++, তাই না? C++, আবার কি রয়েছে বলতো? জাভা, হ্যাঁ, আবার কি আছে বলতো? পাইথন, বুঝছো? আচ্ছা, আবার কি আছে বলতো? ভিজুয়াল বেসিক, বুঝছো? আবার হচ্ছে প্রোলগ, কিছুক্ষণ আগে আমরা কি দেখলাম বলতো? প্রোলগ দেখছি, তারপর হচ্ছে আমরা ফরট্রেন, হ্যাঁ। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষাগুলোর মাধ্যমে মূলত হচ্ছে আমরা আমাদের কম্পিউটারকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেই। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা আসি, চলো আমাদের অনুবাদক প্রোগ্রাম। এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের কি বলতো? অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম কি জিনিস? আচ্ছা, কিছুক্ষণ আগে ভাই তোমাদেরকে বলেছিলাম অনুবাদক, হ্যাঁ? অনুবাদক হচ্ছে কি বলতো? ট্রান্সলেটর, তাই না? আচ্ছা, চলো একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে আমি মনে করি তুমি খুব ভালোভাবে বুঝবা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এই হচ্ছে আমাদের একজন ব্যক্তি, অ্যান্ড এই ধরো হচ্ছে আমাদের আরেকজন ব্যক্তি, ঠিক আছে? এই ধরো একজন হচ্ছে চাইনিজ ব্যক্তি, এবং এই ধরো একজন বাংলাদেশি ব্যক্তি। এখন বলো, এই বাংলাদেশি ব্যক্তিটি যখন হচ্ছে চাইনিজ ব্যক্তির সাথে কথাবার্তা বলতে যাবে তখন কি হচ্ছে ও একজন একজনের কথাবার্তা বুঝবে? বুঝবে না অবশ্যই, কারণ দুজনের তোমার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। তো এই জন্য কি হয়েছে জানো? এই জন্য হচ্ছে ওদের মাঝখানে আরেকজন ব্যক্তি নিয়ে আসছি, অ্যান্ড এই ব্যক্তিটা হচ্ছে একজন ট্রান্সলেটর। উনি হচ্ছে একজন কি বলতো? ট্রান্সলেটর, হ্যাঁ। এই ব্যক্তিটি ফার্স্টে হচ্ছে ওনাকে বলবে যে ভাই তোমাকে বলো যে তুমি আজকে ভাত খাইছো কিনা,
অ্যান্ড দেন ও হচ্ছে চাইনিজ ভাষা ওরা বোঝাই দিবে, ঠিক আছে। অ্যান্ড দেন ও যখন আবার তোমার রিপ্লাই করবে চাইনিজ ভাষায়, এ আবার চাইনিজ ভাষাকে হচ্ছে আবার তোমার বাংলা ভাষায় কনভার্ট করে দিবে, বুঝছো? ট্রান্সলেটরের কাজটা বোঝা গেছে না? ইজি ব্যাপার। আচ্ছা, তো আমাদের অনুবাদক প্রোগ্রামটা কি? অনুবাদক প্রোগ্রামটা মূলত হচ্ছে আমাদের কাছে হচ্ছে আমাদের মানুষের একটা ভাষা থাকবে, ঠিক আছে, মানুষের ভাষা। তো আমরা এটাকে বলি হচ্ছে সোর্স কোড, সোর্স কোড, ঠিক আছে, সোর্স কোড। সোর্স কোডকে হচ্ছে আমাদের কোথায় কনভার্ট করতে হবে জানো? সোর্স কোডকে হচ্ছে, দেখো কম্পিউটার ভাষা কি? কম্পিউটার ভাষা হচ্ছে অবজেক্ট না, অবজেক্ট কোড, অবজেক্ট কোড, ঠিক আছে। আমাদের সোর্স কোডকে হচ্ছে অবজেক্ট কোডে কনভার্ট করে, যে কনভার্টার, সেই কনভার্টারকে আমি কি বলি জানো? সেই কনভার্টারকে আমরা বলি হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম। হ্যাঁ, অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক হচ্ছে প্রোগ্রাম বা অনুবাদক সফটওয়্যার, অনুবাদক সফটওয়্যার। আচ্ছা, তো এই যে অনুবাদক সফটওয়্যার, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে আমাদের সোর্স কোডকে হচ্ছে কোথায় কনভার্ট করা বলো তো? অবজেক্ট কোডে কনভার্ট করা। এটা সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করে, যে কনভার্টার তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক সফটওয়্যার। ক্লিয়ার? এই জিনিস এখানেই ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এই অনুবাদক প্রোগ্রামের কিছু প্রকারভেদ আছে, বুঝছো? আমাদের এই অনুবাদক প্রোগ্রামের কিছু প্রকারভেদ আছে। আচ্ছা, আমাদের এই অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 ধরনের। কি কি? একটাকে হচ্ছে বলি আমরা কম্পাইলার, কম্পাইলার। একটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার, এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার, ঠিক আছে। কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং হচ্ছে কি বলতো আমাদের অ্যাসেম্বলার, এই তিনটা হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম আছে। তো এই কম্পাইলার এবং অ্যাসেম্বলার এই দুটো হচ্ছে অলমোস্ট সেম কাজ করে, ঠিক আছে। ও কি, ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে একটা সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করা, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, আর অ্যাসেম্বলার ও শুধুমাত্র হচ্ছে অ্যাসেম্বলি ভাষা নিয়ে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তখন কোশ্চেন আসতে পারে যে ভাই কম্পাইলার আর ইন্টারপ্রেটার আপনি বললেন যে দুইটা হচ্ছে সেম জিনিসই, ঠিক আছে। দুইটার কাজ কি? দুইটার কাজ হচ্ছে আমাদের একটা সোর্স কোড থাকবে, সেটাকে অবজেক্ট কোডে কনভার্ট করা। এখন তাহলে দুইটা কেন আবিষ্কৃত হয়েছে? কেন আমরা একটা দিয়ে কাজ করতে পারি না? তাহলে চলো আমরা ওদের মধ্যে একটা পার্থক্য দেখে নিই, তাহলে তুমি খুব ইজিলি বুঝে যাবা, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা হচ্ছে আমাদের কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং হচ্ছে অ্যাসেম্বলার, ওদের মধ্যে একটা পার্থক্য এখন দেখবো, ঠিক আছে। আর এই যে এই স্লাইডটা, এই স্লাইডটা হচ্ছে তুমি বলতে পারো একবারে ইনফিনিটি স্টার, ঠিক আছে, ইনফিনিটি স্টার। অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এই পেজটা, ঠিক আছে। তোমাদের বইয়ের মতো গতানুগতিক ভাবে না, ভাই নিজে যেভাবে বুঝছি, ভাই নিজে যেভাবে নোট করছি, ঠিক সেইভাবেই হচ্ছে তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি বা উপস্থাপন করছি তোমাদের সামনে, যাতে তুমি হচ্ছে যেহেতু আমি নিজে করছি, তার মানে তুমি জিনিসটা ফিল করতে পারবা খুব ইজিলি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এই তিনটার পার্থক্য যদি ভালোভাবে বুঝি, তোমাদের পরীক্ষায় তুমি নিশ্চিন্তে, ঠিক আছে, 3 থেকে 4 মার্ক ইজিলি কমন। 3 থেকে 4 মার্ক কীভাবে? দেখো তোমার অনুধাবনমূলক আসতে পারে কম্পাইলার, ইন্টারপ্রেটার পার্থক্য, সো সেখানে তুমি 2 মার্ক পেতে পারো। এমনও হতে পারে তোমার হচ্ছে গতে 3 মার্কের জন্য প্রয়োগমূলক কোশ্চেনের জন্য আসতে পারে, যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য ব্যাখ্যা করো, ঠিক আছে। আচ্ছা, আবার তোমার ধরো হচ্ছে বিভিন্ন ধরনের এমসিকিউতে, এমসিকিউ তো অনেক আসবে, আমি করাবো তোমাদেরকে, ঠিক আছে, দেখবা। তো চলো আমরা একটু পার্থক্যগুলো একটু অ্যানালাইসিস করি। কি বলছে দেখো, আমাদের এই যে কম্পাইলার, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে হচ্ছে, ওর কাজ হচ্ছে কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, ঠিক আছে। কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, অর্থাৎ আমাদের একটা সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করা, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, দেখো আমাদের এইটার ক্ষেত্রে দেখো সেম, ইন্টারপ্রেটারেরও ক্ষেত্রে সেম। এই দুটো নিয়ে ভাই একটু আগে তোমার হচ্ছে ডিসকাস করি, ঠিক আছে। দেখো আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে, দেখো সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে, একসাথে করে কে? সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, ঠিক আছে। এবং দেখো একসাথে অনুবাদ করে কে? একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে কে? একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে হচ্ছে আমাদের কম্পাইলার। অন্যদিকে আমাদের ইন্টারপ্রেটার কি করে দেখো তো? ও হচ্ছে লাইন বাই লাইন পড়ে, ঠিক আছে। দেখো এক লাইন এক লাইন করে পড়ে, ঠিক আছে। ইন্টারপ্রেটার কি করে বলো তো? ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন এক লাইন করে পড়ে। ধরো তোমার সামনে একটা বিশাল বড় প্রোগ্রাম আছে, তো ধরো এখানে, এই যে এখানে এভাবে লিখে দিচ্ছি, ধরো এখানে হচ্ছে অনেক বিশাল বিশাল প্রবলেম, ঠিক আছে, প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রামগুলোর মধ্যে আমাদের কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে এই পুরোটা একবারে পড়ে, একবারে পড়ে দেন হচ্ছে তোমাকে আউটপুট দিবে, ঠিক আছে। অ্যান্ড এখানে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে ও একবারে পুরোটা পড়ে দেন তোমাকে ভুল তোমাকে দেখাই দিবে। ক্লিয়ার? অন্যদিকে, অন্যদিকে আমাদের হচ্ছে ইন্টারপ্রেটার যে আছে, ইন্টারপ্রেটার ও কি করে? ও এই এক লাইন পড়ছে, এক লাইন পড়া পরে
এটার তোমার হচ্ছে আউটপুটটা তোমাকে দিয়ে দিবে, অ্যান্ড কোনো ভুল পেলে তোমাকে সেই ভুল তোমার ও হচ্ছে দেখাই দিবে। আবার এক লাইন পড়বে, সেম ভাবে হচ্ছে প্রতি লাইন বাই লাইন পড়বে, প্রতি লাইন বাই লাইন পড়বে। তাহলে আমাকে বলো, ইন্টারপ্রেটার আর কম্পাইলার ওদের দুজনের মধ্যে ফার্স্ট কে? কম্পাইলার না, পুরোটা একবারে পড়ে তারপর তারপর তোমাকে দিয়ে দিবে। আর স্লো স্লো হচ্ছে ইন্টারপ্রেটার। ও কি করে? প্রতি লাইন বাই লাইন প্রোগ্রাম পড়ে পড়ে তোমাকে ভুল টুল দেখাই দিবে, বা কি ঠিক আছে সব বলে দিবে, বা আউটপুট দেখাবে। বুঝছো? তাহলে আমি বুঝতে যাচ্ছি যে আসলে এই দুটার মধ্যে, কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে ফার্স্ট হচ্ছে কম্পাইলার, স্লো হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। বুঝছো? এখন বলো যে কোনটার এফিসিয়েন্সি সবচেয়ে ভালো হওয়া উচিত? ইন্টারপ্রেটার না। কেন? কারণ ও দেখো প্রতি লাইন বাই লাইন ভুল ধরতেছে। ধরো তুমি হচ্ছে 102 নাম্বার লাইনে ভুল পেয়েছো, ঠিক আছে? তো এখন দেখো 102 নাম্বার লাইনে যখন ভুল পেয়েছো, ও 102 নাম্বার লাইনে আসবে, ভুল দেখাবে, শেষ। পরে যখন একবারে পুরোটা শেষ হয়ে যাবে, তখন ও কোনো অ্যাকচুয়াল কোনো ভুল থাকবে না, তাই না? একবারে পুরো অ্যাকচুয়াল তোমার ভালো যেটা হচ্ছে তুমি প্রোগ্রাম, যে প্রোগ্রামটা তুমি রান করতে পারবা, এরকম একটা প্রোগ্রাম তোমাকে উপস্থাপন করে দিবে। বুঝছো? চলো আমরা হচ্ছে পার্থক্যটা দেখি ভালোভাবে। এরপর কি দেখো, এখানে এই যে দেখো টাইম কম লাগে, বলছিলাম না টাইম কম লাগবে। এখানে হচ্ছে আমাদের টাইম বেশি লাগবে। তারপরে হচ্ছে বড় প্রোগ্রাম ও দ্রুত কাজে ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে আমাদের ছোট প্রোগ্রামের জন্য মেনলি ব্যবহার করা হয়। এই যে ছোট প্রোগ্রামে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর দেখো বেশি মেমোরি লাগবে, ঠিক আছে? বেশি মেমোরি লাগবে। অন্যদিকে এখানে হচ্ছে কম মেমোরি লাগবে। এরপরে দেখো, এখানে দেখো কি হয়, টেস্টিং এবং ডিবাগিং দ্রুত হয়। দেখো কি কেন হয়? প্রতি লাইন বাই লাইন যেহেতু পড়ে, তার মানে হচ্ছে প্রতি লাইনটা হচ্ছে টেস্ট করে এবং দেখে ওইখানে কোনো ভুল টুল আছে কিনা। ভুল থাকলে সে ভুল দেখেই দেয়, ঠিক আছে? এই জন্য বললো যে হচ্ছে টেস্টিং ডিবাগিং দ্রুত গতিতে হয়। আর এটি ক্ষেত্রে দেখো সোর্স কোডকে অবজেক্টে রূপান্তরিত হয় না। তারপরে দেখো কি হয়, ছোট ছোট প্রোগ্রামে ব্যবহার করা হয় জানি, প্রতি লাইনের ভুল প্রদর্শন ও অনুবাদ করে এবং টাইম বেশি লাগে, যেটা বললাম কিছুক্ষণ আগে। আর এখানে দেখো টেস্টিং এবং ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পূর্ণ, সব ভুল দেখো এই যে সব ভুল সে হচ্ছে একসাথে তোমাদেরকে প্রদর্শন করবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এরপর দেখো আমাদের অ্যাসেম্বলার, শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখছো অ্যাসেম্বলার কেন ব্যবহার করা হয়? অ্যাসেম্বলার শুধুমাত্র আমাদের অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তো অ্যাসেম্বলি ভাষা মূলত হচ্ছে আমাদের নিউমেরিক কোড, তাই না? আমরা কিছুক্ষণ আগে বলে আসছি না ভাইয়া যে অ্যাসেম্বলি ভাষাগুলোকে মূলত হচ্ছে আমাদের সাংকেতিক চিহ্ন বা নিউমেরিক কোড, তাই না? আচ্ছা, তো এখানে মূলত হচ্ছে আমাদের নিউমেরিক কোডকে কিসে কনভার্ট করে বলো তো? মেশিন ভাষায় কনভার্ট করে। আর এতো ডেটাগুলোকে কোথায় রাখা হয়? ডেটাগুলোকে মূলত হচ্ছে প্রধান মেমোরিতে রাখা হয়। তো এই পার্থক্যটা খুব ভালো মতো পড়ে নিবা। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আমরা এরপরে যদি আসি বাগ ডিবাগের মধ্যে। ওকে, বাগ কি জিনিস, ডিবাগ কি জিনিস, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে হচ্ছে আমরা সামনে দেখবো, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একটু বুঝে নিই বাগ আর ডিবাগ সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, সো বাগ মানে হচ্ছে ভুল, ঠিক আছে? বাগ মানে হচ্ছে কি বলতো? ভুল। আর ডিবাগ মানে হচ্ছে ভুলগুলোকে তুমি ধরাই দিবা, ঠিক আছে? ভুল সংশোধন। আচ্ছা, ভুল সংশোধন, ফাইন। তো যে ভুল, বা তোমার ধরো হচ্ছে তুমি যখন কোনো একটা প্রোগ্রাম লিখবা, সেই প্রোগ্রামের মধ্যে আসলে অনেক ধরনের ভুল থাকে। তো এই ভুলগুলোকে আমরা কি বলি? বাগ বলি। আর এই ভুলগুলোকে হচ্ছে সংশোধন করে দেয় যে প্রোগ্রাম, সেটাকে আমরা বলি হচ্ছে ডিবাগ। ক্লিয়ার? ভুল সংশোধন করে দেওয়াকে আমরা কি বলি? ভুল সংশোধন করে দেওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? ডিবাগ বলি। আর ভুলকে আমরা কি বলি? ভুলকে বলি আমরা হচ্ছে বাগ। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা মূলত হচ্ছে কম্পিউটারের মধ্যে 3 ধরনের বাগ দেখতে পাই। কি কি থাকে? একটা থাকে আমাদের হচ্ছে সিনট্যাক্স এরর। এরপর হচ্ছে আমাদের থাকে কি? লজিক্যাল এরর। এর মধ্যে থাকে আরেকটা হচ্ছে রান টাইম অ্যান্ড এক্সিকিউশন এরর। হ্যাঁ, আমাদের মূলত হচ্ছে আমরা 3 ধরনের এরর দেখতে পাই। কি কি? একটা হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর, তারপর হচ্ছে আমাদের লজিক্যাল এরর, অ্যান্ড হচ্ছে আমাদের রান টাইম এরর। আচ্ছা, তো এই 3 ধরনের মূলত হচ্ছে আমরা কি দেখতে পাই বলো তো? এই 3 ধরনের হচ্ছে আমরা এরর দেখতে পাই। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া সিনট্যাক্স এরর কি জিনিস? সিনট্যাক্স এররটা হচ্ছে এরকম যে ধরো আমরা কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই বা আউটপুট দেখাতে চাই, তাহলে আমরা কি করি বলো তো? আমরা এভাবে প্রিন্ট এফ লিখি, ঠিক আছে? প্রিন্ট এফ লিখে হচ্ছে এভাবে ফার্স্ট ব্রেকেট দেই, অ্যান্ড শেষে হচ্ছে আমরা একটা এভাবে কি দিই বলো তো? সেমিকোলন দেই। এখন ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে আমি যদি এভাবে না লিখে ধরো আমি যদি এভাবে লিখি, প্রিন্ট এফ না লিখে যদি লিখি PRINT দূরে করে এফ লিখি, এখানে যদি ধর আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে দিই, আমি যদি সেমিকোলন দিই, তাহলে কি হবে? হবে না। তাহলে এটা হচ্ছে এক ধরনের ইরোর।
তাহলে হচ্ছে আমার যখন এই লাইনে চলে আসবে প্রোগ্রাম, ও বলবে যে ভাই তুমি ঠিকভাবে লেখো নাই, এটা হয় নাই। তো কীভাবে লিখতে হবে? প্রিন্ট এফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষে একটা হবে সেমিকোলন দিতে হবে। আর ভিতরে কি থাকবে জানো? ভিতরে হচ্ছে ইনভার্টেড কমা থাকবে। সো এভাবে যদি লিখি তো ও বলবে যে হ্যাঁ তুমি ঠিক লিখছো, তোমারটা এবারটা ঠিক আছে। ঠিক আছে, বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি এভাবে লিখে দাও, মানে প্রিন্ট এফ এটা না লিখে ভুলবশত এনের জায়গায় এম লিখে দাও এবং ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আর তুমি যদি শেষে হচ্ছে সেমিকোলন না দাও, তাহলে হচ্ছে কি জানো? তাহলে হচ্ছে তোমার প্রোগ্রামটা অ্যাকচুয়াল আউটপুট দেখাবে না। তখন ও বলে দিবে হচ্ছে তুমি তো সিনটেক্স এরর খেয়ে গেছো, তুমি তো ঠিকভাবে, সিনটেক্স মানে কি ভাই? সিনটেক্স মানে হচ্ছে স্ট্রাকচার। সিনটেক্স মানে কি? সিনটেক্স মানে হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, যেমন হচ্ছে প্রতিটা মানুষের যেমন একটা আলাদা স্ট্রাকচার আছে। যেমন আমার স্ট্রাকচার কি? আমার হচ্ছে একটা কান আছে, নাক আছে, চোখ আছে, তাই না? আচ্ছা, ঠিক তেমনভাবে আমাদের প্রোগ্রামেরও কিছু স্ট্রাকচার আছে। তো এই স্ট্রাকচারগুলোকে আমরা জাস্ট প্রোগ্রামের ভাষায় কি বলি? প্রোগ্রামের ভাষায় বলি সিনটেক্স। তো এই স্ট্রাকচারগুলো যদি তুমি ঠিকভাবে দিতে না পারো, যেমন ধরো তুমি হচ্ছে একটা মানুষের ছবি স্কেচ করতেছো মানুষের ছবি, তুমি সেই স্কেচের মধ্যে তুমি হচ্ছে কারো চোখ দিলা, নাক দিলা, কান দিলা না, তাহলে কি হইলো? হইলো না। তাহলে সেখানে কি হলো বলো তো? একটা স্ট্রাকচারের মধ্যে একটা ইরোর পেয়ে গেলা, তাই না? একটা ভুল পেয়ে গেলা। ঠিক তেমনভাবে আমাদের আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সেম। সেটা হচ্ছে যে দেখো, সিনট্যাক্স এরর বলতে আসলে কি বুঝি? সিনট্যাক্স এরর বলতে আসলে বুঝি যে আমাদের প্রোগ্রামের মধ্যে কিছু ভুল থাকে বা আমাদের স্ট্রাকচারের মধ্যে কিছু ভুল থাকে, তাদেরকে আমরা কি বলি? সিনট্যাক্স এরর বলি। ক্লিয়ার? এরপর হচ্ছে লজিক্যাল এরর। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এভাবে উদাহরণ দেওয়া যায়। লেটস সে তুমি বললা যে ইফ ইফ মানে যদি একটা কন্ডিশন দিলাম, ইফ এ ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, ইফ এ ইজ গ্রেটার দেন বি। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে প্রিন্ট করলা, প্রিন্ট এফ দিয়ে তুমি বললা বি ইজ গ্রেটার, আচ্ছা বলো এটা কি আসলে হয়েছে? লজিক্যালি এটা কি হয়েছে? দেখো কম্পিউটার হচ্ছে এখানে কোনো ইরোর শো করবে না, বাট এখানে হচ্ছে সে এরর শো করবে। হ্যাঁ, এখানে এরর শো করবে, মানে তোমার হচ্ছে তুমি যখন কোনো একটা আইডিইতে যখন প্র্যাকটিস করবা, ভাই তোমাকে দেখাবো সামনে, নো প্রবলেম, আমি তোমাদেরকে হচ্ছে কোড করে দেখাবো। সো তুমি তখন ইজিলি এগুলো বুঝে যাবা, এগুলো সব বাচ্চাদের জিনিস। আচ্ছা, তো তখন হচ্ছে আমাদের কম্পিউটার শো করবে যে এখানে একটা ইরোর আছে। হ্যাঁ, লাল একটা দাগ দেখবা, হ্যাঁ লাল একটা দাগ দিয়ে দেখাবে যে হ্যাঁ ইরোর আছে। বাট এগুলোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে হচ্ছে কোনো ইরোর সাইন দেখাবে না। ঠিক আছে, লজিক্যাল ইরোর কি? দেখো লজিক্যালি কি হওয়া উচিত? এ বড় হওয়া উচিত না? এ বড় হওয়া উচিত। বাট আমি কি লিখে দেখো, প্রিন্ট এফ বি ইজ গ্রেটার। আসলে বি কি এর থেকে বড়? আমি তাকে বলেই দিছি, এই কথা বলেই দিছি। ঠিক আছে, আমি বলে দিছি যে ভাই এ হচ্ছে বি থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে প্রিন্ট করতে হবে কি? প্রিন্ট হবে এ ইজ গ্রেটার হবে। বাট আমি এখানে কি ভুল লিখছি না? তাহলে এটাকে লজিকই ঠিক আছে? ঠিক নেই। সো লজিক্যালি ইরোর আছে। আচ্ছা, তো এই জন্য হচ্ছে এই ইরোরটা তোমার কম্পিউটারে শো করবে না। ঠিক আছে, কোশ্চেন আসতে পারে যে নিচের কোন ইরোর শো করে? ঠিক আছে, হ্যাঁ শো করে। তাহলে কি থাকবে? লজিক্যাল ইরোর থাকবে, রান টাইম অ্যান্ড এক্সিকিউশন ইরোর থাকবে, সিনট্যাক্স ইরোর থাকবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? এইটা, সিনট্যাক্স ইরোর। ক্লিয়ার? আচ্ছা, রান টাইম অ্যান্ড এক্সিকিউশন এরর, এইটা মূলত কেন হয় জানো? রান টাইম অ্যান্ড এক্সিকিউশন এরর কেন হয় জানো? এটা মূলত হয় তোমার হচ্ছে কোনো হিসাব ভুল হলে। ঠিক আছে, হিসাব ভুল হলে। আচ্ছা, বা তোমার ধরো হচ্ছে তুমি কোনো একটা ইকুয়েশন লিখছো বা ইকুয়েশন ভুল হলে। ঠিক আছে, আচ্ছা যেমন একটা উদাহরণ দিলে আই গেস খুব ভালোভাবে ক্লিয়ার হবে তোমরা। ধরো লেটস সে এরকম, ভাই বললাম এ ইকুয়াল টু হচ্ছে 10, বি ইকুয়াল টু হচ্ছে 20। ঠিক আছে, এখন তোমাকে বললাম যে তুমি এ আর বি হচ্ছে যোগ করো, তাহলে কেমন হওয়া উচিত? ধরো সি যোগফলটা হবে এ প্লাস বি, এমন হওয়া উচিত না? এমন হওয়া উচিত। আমি তোমাকে কি বললাম? যোগ করতে বলছি, তোকে বললাম হচ্ছে যোগ অপারেশন করো। তুমি কি করছো জানো? তুমি হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি না বললো হচ্ছে সি ইকুয়াল টু এ মাইনাস বি, বলছো। আমাকে বলো এটা কি ঠিক হয়েছে? আমি বলছি যোগ করতে, তুমি করতেছো বিয়োগ। এটা কি ঠিক আছে? ঠিক নেই। তাহলে কেমন হওয়া উচিত ছিল? তাহলে ব্যাপারটা হচ্ছে এমন হওয়া উচিত ছিল না? সি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, এমন হওয়া উচিত ছিল না? বাট তুমি কি করছো? এটা করছো না। এটা কি ঠিক হয়েছে? হয় নাই। তুমি হচ্ছে ভুল করছো, তুমি হচ্ছে তোমার ইকুয়েশনটা ভুল করছো। তোমাকে বলছো যোগ করতে, তুমি বিয়োগ করে ফেলছো। বুঝছো? তুমি ভুল একটা অপারেটর ইউজ করছো। তো এখানে কি হচ্ছে বলো তো? ইকুয়েশনটা ভুল করছো বা তোমার হিসাবটা ভুল করতেছো।
বুঝছো? বাট দেখো আমাদের আলটিমেটলি একটা আনসার তো দেবে। তো এখানেও মূলত হচ্ছে কোনো এরর শো করবে না, হ্যাঁ, এখানেও মূলত হচ্ছে কোনো এরর শো করবে না, এরর শো করবে না, ঠিক আছে? এখানে কোনো হচ্ছে এরর শো করবে না। বলো কে বোঝো নাই? বলো কে বোঝো নাই? আশা করি সবাই খুব ভালো মতো এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি সবাই খুব ভালো মতো এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো এবার মূলত হচ্ছে আমরা দেখবো আমাদের মূলত যে হচ্ছে প্রোগ্রাম তৈরির কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমরা দেখবো। যে আসলে আমরা যখন একটা প্রোগ্রামকে মেক করি নতুন করে, আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, অ্যান্ড আমরা এই কয়েকটা জিনিস বা এই কয়েকটা ধাপ আমরা মাথায় রেখে দেন হচ্ছে আমরা একটা প্রোগ্রাম বা বিশাল বড় একটা কিছু বা একটা অ্যাপ বা একটা সফটওয়্যার তৈরি করে থাকি, ঠিক আছে? চলো আমরা প্রতিটা ধাপ একটি একটি করে বিশ্লেষণ করি বা বোঝার চেষ্টা করি। ফাইন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের নির্দিষ্টকরণ। এই যে ভাই তোমাদেরকে 6টি ধাপ লিখে দিছি, এই 6টি ধাপের মাধ্যমে মূলত হচ্ছে একটা প্রোগ্রামকে তৈরি করা হয় বা একটা সফটওয়্যারকে তৈরি করা হয়। আমাদের প্রথম যে ধাপটা সেটি হচ্ছে নির্দিষ্টকরণ। অর্থাৎ তোমার সামনে অনেকগুলো প্রবলেম থাকতে পারে, তুমি এই অনেকগুলো প্রবলেম থেকে যে কোনো একটা প্রবলেম পিক করবা, অ্যান্ড সেটিকে বেস করে মূলত তুমি তোমার হচ্ছে একটি রিয়েল ওয়ার্ল্ড সলভ করবা, ঠিক আছে? যে প্রবলেমটা থাকবে সেই প্রবলেমটা আসলে রিয়েল ওয়ার্ল্ডে সলভ করলে আসলে কীভাবে ইম্প্যাক্ট ফেলবে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে দেন হচ্ছে তুমি একটা প্রোগ্রামকে পিক করবা। সো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম নির্দিষ্টকরণ। ওকে, তারপর হচ্ছে তোমার বিশ্লেষণ। তারপর কি হচ্ছে? বিশ্লেষণ। আচ্ছা, সো বিশ্লেষণ কি জিনিস? বিশ্লেষণ হচ্ছে তুমি যে একটা প্রবলেম পিক করেছো, সেই একটা প্রবলেমের আসলে অনেকভাবে সলিউশন করা যায়। এই অনেকগুলো সলিউশনের মধ্যে আসলে তুমি কোন সলিউশনটা বা তোমার অনেকগুলো অ্যাপ্রোচের মধ্যে তুমি কোন অ্যাপ্রোচটা ফলো করে এই প্রবলেমটা সলভ করবা, সবচেয়ে এফিশিয়েন্ট যেটা সেটা ফলো করে তুমি হচ্ছে সলভ করবা না, ওই ব্যাপারটা বোঝানো হয়েছে। বিশ্লেষণ মানে কি? বিশ্লেষণ মানে হচ্ছে তোমার এই যে প্রবলেমটা তুমি পিক করেছো, এই প্রবলেমের আসলে মাল্টিপল সলিউশন থাকতে পারে। এই মাল্টিপল সলিউশনের মধ্যে যে সলিউশনটা সবচেয়ে এফিশিয়েন্ট তুমি তো সেটাই পিক করবা। এটাকে বলা হয় বিশ্লেষণ বা বিশ্লেষণ ধাপ। এই ধাপে আসলে এই কাজটা করে থাকে। তারপর আসলে ডিজাইন। অর্থাৎ আমরা সামনে হচ্ছে অ্যালগোরিদম, ফ্লো চার্ট এই জিনিসগুলো হচ্ছে পড়বো বা দেখবো। তো একটা প্রবলেমকে তুমি যখন পিক করেছো অ্যান্ড তার সবচেয়ে বেস্ট এবং এফিশিয়েন্ট একটা সলিউশন যখন তুমি হচ্ছে চিন্তা করেছো, তখন আসলে তোমাকে একটা প্রোগ্রাম বানাতে হলে ফার্স্টে একটা অ্যালগোরিদম, একটা ফ্লো চার্ট, এই দুইটা জিনিস হচ্ছে আগে ড্র করতে হবে, বা এই দুইটা কাজ হচ্ছে করতে হবে, ঠিক আছে? সো অ্যালগোরিদম কী জিনিস, ফ্লো চার্ট কী জিনিস আমরা সামনে দেখবো, এখন না বুঝলেও কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, ডিজাইন বুঝে গেছি। এরপর হচ্ছে আমাদের উন্নয়ন। উন্নয়ন মানে হচ্ছে মূলত হচ্ছে তোমার টেস্টিংয়ের কাজগুলো করা, ঠিক আছে? মূলত তুমি হচ্ছে এখানে টেস্টিং আর ডিবাগিং করবা, টেস্টিং এবং হচ্ছে ডিবাগিং করবা এখানে। আচ্ছা, বা বলো উন্নয়ন বলে তুমি ডেভেলপ, হ্যাঁ, ডেভেলপ বা হচ্ছে তোমার কোডিংয়ের কাজগুলো এখানে করে থাকবা, ঠিক আছে? কোডিংয়ের কাজগুলো মূলত এখানে করে থাকবা। আচ্ছা, কী করবো বলো তো? ডেভেলপ বা হচ্ছে কোডিংয়ের কাজগুলো মূলত করে থাকবা। তোমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, তুমি সেই প্রবলেমের একটা এফিশিয়েন্ট সলিউশন বের করেছো, অ্যান্ড সেই সলিউশনের আন্ডারে তুমি হচ্ছে কী করছো? তুমি অ্যালগোরিদম অঙ্কন করছো, ফ্লোচার্ট অঙ্কন করেছো, যাতে তোমার প্রবলেম, যাতে তুমি হচ্ছে কী করো, খুব ইজিলি তোমার কোড করতে ইজি হয়ে যায়, তাই না? এটাই তো ব্যাপারটা। সো উন্নয়ন বলতে আসলে কী বুঝি? উন্নয়ন বলতে বুঝি তুমি এত কিছু করেছো, এখন জাস্ট এখানে কোডিং করবা, ঠিক আছে? কোড করবা আর দেখবা কোথায় ভুল হয়েছে, একটু টেস্ট করে দেখবা, এই আর কি, ঠিক আছে? এরপর সে বাস্তবায়ন। বাস্তবায়ন কী জিনিস? বাস্তবায়ন হচ্ছে তুমি এই যে এতক্ষণ এত লাখ লাখ কী বলে লাইনের তুমি কোড করেছো না, এখন এই কোডটা জাস্ট হচ্ছে তুমি সেভ করবা বা রান করবা, রান করে দেখবা যে আসলে এটি কাজ করে কিনা বা কোথাও ভুল টুল আছে কিনা, বুঝছো? অ্যান্ড লাস্টলি রক্ষণাবেক্ষণ এবং ডকুমেন্টেশন। এটি তারা আসলে বুঝিয়ে দেখো, একটা প্রজেক্ট যখন কেউ বিল্ড করে, সে একা কেউ করতে পারে না, একটা টিম মিলে করে। লেটস সে আমি আর তুমি মিলে হচ্ছে কিছু একটা বানালাম, হ্যাঁ, আমরা দুজন ধরো হচ্ছে ফেসবুকের মতো কিছুটা বানালাম। এখন কথা হচ্ছে যে আমি আজকে যে কোডটা লিখলাম, যেই থিঙ্কিং থেকে আজকে যে কোডটা লিখলাম, আগামী 1 সপ্তাহ পরে সেই জিনিসটা মাথায় থাকবে আমার, বা ধরো আগামী 1 মাস পরে তুমি যদি হচ্ছে আমার কোডটা দেখো, আমার কোড দেখে যদি চিন্তা করো যে আসলে ভাই এখানে কী করছে, এখানে আসলে সে কোন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করেছে, তাই না? তাহলে তুমি খুব কনফিউশনে পড়ে যাবে না? তুমি যাতে কনফিউশনে পড়ে না যাও, বা আমি নিজেও যদি ভুলেও যাই, তাহলেও যাতে আমি মনে করতে পারি যে আমি আসলে এখানে কোন ধরনের অ্যাপ্রোচ ফলো করেছি, এই ব্যাপারটার জন্য মূলত হচ্ছে আমাদের এই যে রক্ষণাবেক্ষণ করা দরকার এবং ডকুমেন্টেশন করা দরকার, বুঝছো? আমাদের প্রতিটা কোডের পাশাপাশি আমরা কমেন্ট করে দিতে পারি, হ্যাঁ, বা ডকুমেন্ট করে রাখতে পারি যে আমি এই লাইনে এই কাজটা করেছি, বা এই লাইনে আমি হচ্ছে এই চিন্তা করে এই কোডটা লিখেছি, বুঝছো? মূলত এইভাবে হচ্ছে কি করে একটা প্রোগ্রাম তৈরি করা হয় বা একটা সফটওয়্যার তৈরি করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের আছে দেখো, তারপর আমাদের আছে হচ্ছে অ্যালগোরিদম। আমরা এখন কিছুক্ষণ আগে বললাম না ভাইয়া যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এগুলো কথা, এখন আমরা সেই অ্যালগোরিদম জানবো, অ্যান্ড দেন আমরা ফ্লোচার্ট সম্পর্কে জানবো।
তো একটা কথা বলতে চাই যে অ্যালগোরিদম কি জিনিস আমরা এখন জানবো, অ্যান্ড অ্যালগোরিদম দিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা হচ্ছে এগুলো আর আমাদের পরবর্তী লেকচারগুলোতে জানবো, ঠিক আছে? তোমাদের জন্য খুব বড় একটা কিছু অপেক্ষা করতেছে, ঠিক আছে? আমি তোমাদেরকে অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রামিংয়ের কোড তিনটাই একসাথে করে দেখাবো সামনে, ওকে? এই জন্য আমি এখন তোমাদেরকে সেই ফিলটা দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি তখন একবারে তিনটার ফিল একসাথে নাও, মজা করে করে এই চ্যাপ্টারটা পড়ো, ঠিক আছে? ওকে, সো অ্যালগোরিদম কি বলছে দেখো, আমাদের এখানে একটা সুন্দর হচ্ছে একটা সংজ্ঞা দিছে। এই সংজ্ঞা দেওয়ার আগে ভাই তোমাদেরকে জাস্ট একটা কথা বলতে চাই। অ্যালগোরিদম মানে হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধান। কি বললাম বলো তো? অ্যালগোরিদম মানে হচ্ছে ধাপে ধাপে সমস্যা, অ্যালগোরিদম মানে হচ্ছে আমাদের ধাপে ধাপে সমস্যা সমাধান, ঠিক আছে? আচ্ছা, অ্যালগোরিদম কি বললাম বলো তো? অ্যালগোরিদম মানে হচ্ছে আমাদের ধাপে ধাপে কোনো একটা সমস্যার সমাধান। ধাপে ধাপে কোনো একটা সমস্যার সমাধানকে আমরা কি বলি? অ্যালগোরিদম বলি। আচ্ছা, এখানে সংজ্ঞা কি বলছে দেখি। সুনির্দিষ্ট কোনো সমস্যার সমাধানের জন্য সসীম সংখ্যক, সসীম অনুক্রমিক না, সসীম সংখ্যক, হ্যাঁ এখানে কি হবে? সসীম সংখ্যক। আচ্ছা, সসীম সংখ্যক। আচ্ছা, কি বললাম বলো তো? সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে আমরা অ্যালগোরিদম বলি। আচ্ছা, ভাই কি বললাম যে অ্যালগোরিদম মানে হচ্ছে ধাপে ধাপে কোনো একটা সমস্যার সমাধান, ওকে? ধাপে ধাপে কোনো সমস্যার সমাধানকে আমরা কি বলি? অ্যালগোরিদম বলি, ওকে? একটা উদাহরণ দেখাবো, নো প্রবলেম। আমাদের অ্যালগোরিদমের কিছু শর্ত আছে, যেমন হচ্ছে সুস্পষ্ট হতে হবে, তারপর হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের সহজবোধ্য হতে হবে, সসীম সংখ্যক হতে হবে এবং আমাদের প্রয়োগ উপযোগী হতে হবে, মানে খুব ইজি হতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা অ্যালগোরিদম বলি, দেখো একটা উদাহরণ দেখি। ধরো তোমাকে কেউ বললো যে তুমি তুমি আমাকে হচ্ছে, ধর তোমাকে বললো যে তুমি আমাকে হচ্ছে চা বানানোর অ্যালগোরিদম লিখে দেখাও, ঠিক আছে? ধরো কেউ তোমাকে বললো যে ভাই তুমি আমাকে হচ্ছে চা বানানোর অ্যালগোরিদমটা একটু লিখে দেখাও। আচ্ছা, তো চা বানানোর অ্যালগোরিদমটা আসলে কেমন তুমি কি জানো? অ্যালগোরিদম মানে কি? অ্যালগোরিদম মানে হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধান, তাই না? আচ্ছা, তো তোমাকে কেউ যদি বলা হয় যে ভাই চা বানাবা তুমি কিভাবে, চা বানাবা তুমি কিভাবে, কেউ যদি তোমাকে বলে চা বানাতে, তুমি আসলে চা বানাবা কিভাবে বলো তো? তুমি ফার্স্টে হচ্ছে কি করবা বলো তো? একটা কেটলি নিবা, তার মধ্যে হচ্ছে একটা পানি নিবা, পানি নেওয়ার পরে হচ্ছে তুমি পানিটা গরম করবা, পানি গরম করার পরে সেই পানিতে কি করবা? একটু হচ্ছে কোনো মশলা দিবা, ওকে, বা একটু লবণ দিবা। তারপর হচ্ছে কি করবা? তারপর হচ্ছে পানি যখন একবার গরম হয়ে যাবে, ফুটে যাবে, তখন তুমি হচ্ছে একটু চা পাতা দিবা, তাই না? অ্যান্ড দেন আস্তে আস্তে আর একটু গরম করবা, চা হয়ে যাবে। এই তো। তো আমাদের একটা প্রোগ্রামকে তুমি যদি মানে বলো যে প্রোগ্রাম তুমি হচ্ছে আমাকে চা বানিয়ে দাও, প্রোগ্রাম কিন্তু তোমার কথার সাথে সাথে কাজ করবে না। ও বলবে হচ্ছে আমাকে আগে অ্যালগোরিদম দাও। ও আগে বুঝবে যে প্রতিটা স্টেপ বাই স্টেপ ও আসলে কি কাজ করবে, অ্যান্ড দেন ও হচ্ছে তোমাকে চা বানিয়ে দিবে। যেমন ধরো আমাদের যে বললাম, আমরা যদি বলি এই যে চা বানানোর যদি অ্যালগোরিদম লিখতে চাই, তাহলে আমাদের স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান কি বলো তো? স্টেপ ওয়ান হচ্ছে একটা কেটলিতে পানি সে ফার্স্টে হচ্ছে নিবে, তাই না? কেটলিতে পানি নিব। তো আমাদের স্টেপ টু কি বলো তো? আমাদের স্টেপ টু হচ্ছে সেই পানিটি হচ্ছে কি করব? গরম করব। সেই পানি গরম করব। আচ্ছা, আমাদের স্টেপ থ্রি কি বলো তো? আমাদের স্টেপ থ্রি হচ্ছে গরম পানিতে কি দিবা বলো তো? গরম পানিতে তুমি হচ্ছে মশলা, লবণ দিবা, তাই না? আচ্ছা, তারপর তোমার স্টেপ ফোর কি বলো তো? স্টেপ ফোর হচ্ছে পানি যখন ফুটবে, ফুটানো পানিতে তুমি কি দিবা? চা পাতা দিব। স্টেপ ফাইভ কি? স্টেপ ফাইভ হচ্ছে আরেকটু গরম করব, আরেকটু গরম করবা, আরেকটু গরম করার পরে তোমার হচ্ছে স্টেপ সিক্স কি বলো? স্টেপ সিক্স কি বলো? তুমি কি এই গরম চা একবারে সেই কেটলি থেকে নিয়ে খেয়ে ফেলবা? না, তুমি কি করবা? চা কোথায়? কাপে, চা কাপে রাখবো, অ্যান্ড দেন আমাদের স্টেপ সেভেন পান করব। আচ্ছা দেখো, জাস্ট ইজি একটা ব্যাপার না? তুমি চা যদি বানাতে চাও তাহলে কি তোমার এই স্টেপগুলো ফলো করতে হবে না? ওকে, ঠিক তেমনইভাবে আমাদের কাছে যদি একটা প্রবলেম চলে আসে, সে একটা প্রবলেমকে আমরা যখন সলিউশন করার জন্য হচ্ছে আমাদের এরকম কিছু অ্যালগোরিদম আসলে আমাদেরকে ফলো করে
আমাদের প্রবলেমটা সলভ করতে হবে, বুঝছো? তো এই অ্যালগোরিদম তুমি যদি আগে আগে মেক করে ফেলো কোনো একটা প্রবলেম দেখার পরে পরে, তখন কিন্তু তোমার ওই প্রবলেমটা সলিউশন করতে বা কোড করতে তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তো অ্যালগোরিদম কি জিনিস ভাই বুঝতে পারছি যে অ্যালগোরিদম মানে হচ্ছে ধাপে ধাপে কোনো একটা সমস্যার সমাধান করাকে আমরা অ্যালগোরিদম বলে থাকি। আচ্ছা, তো এই অ্যালগোরিদম কীভাবে লিখতে হয় আমরা বুঝে গেছি, অ্যান্ড সামনে আমরা হচ্ছে খুব ইজিভাবে এরকমভাবে চা বানানোর মতো করে আমরা হচ্ছে অ্যালগোরিদমগুলো লিখবো বিভিন্ন প্রবলেমের, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের অ্যালগোরিদমের শর্তগুলো আমরা দেখে ফেলছি, গুড। এখন হচ্ছে আমরা অ্যালগোরিদমের কিছু সুবিধা দেখবো যে আসলে আমরা অ্যালগোরিদমটা কেন শিখতেছি, আমাদের লাভটা কি? লাভটা হচ্ছে যে সমস্যার সমাধানের ধাপগুলো খুব সহজে বোঝা যায়, অর্থাৎ আমি কোন স্টেপের পর হচ্ছে কোন স্টেপ করতেছি খুব ইজিলি বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর কি দেখো, অ্যালগোরিদম প্রোগ্রামের ভাষার উপর নির্ভর করে না, সেই জন্য যে কোনো প্রোগ্রামের পক্ষে অ্যালগোরিদম সহজেই বোঝা সম্ভব, ওকে? এরপরে দেখো, প্রোগ্রামের ভুল নির্ণয়ে খুব সহায়তা করে। দেখো, আমরা যদি বলি যে এখানে আমাদের যে স্টেপগুলো ছিল, আমরা যদি বলি যে আমরা স্টেপ 2 করলাম, স্টেপ 2 করার পর আমরা যদি স্টেপ 4 চলে আসি, তাহলে কি ঘটে দেখো, কেটলিতে তুমি পানি নিছো, হ্যাঁ নিছো, পানি গরম করছো, হ্যাঁ করছো, এরপর কি করছো, তুমি ফুটানো পানিতে চা পাতা দিয়ে দিছো, ঠিক আছে? তো পানিতে তুমি যদি চা পাতি দিয়ে দাও, এরপর হচ্ছে পানিটা গরম করো, চা কাপে রাখো এন্ড পান করে ফেলো, মাঝখানে তুমি যদি স্টেপ 3 না করো, অর্থাৎ তুমি যদি চাতে লবণ না দাও, ঠিক আছে, একটু লবণ দিতে হয় বা তুমি চাচ্ছ একটু মশলা দিতে, তোমার গলা ব্যথা তাই, তো এই স্টেপ তুমি যদি ফলো না করো, তাহলে কি চা খেতে ভালো লাগবে? বলো তো, ভালো লাগবে? না, ভালো লাগার কথা না। আচ্ছা, ভালো লাগবে না। বা তুমি যদি ধরো এই তো তুমি যদি ধরো স্টেপ 2 আর স্টেপ 3 এই দুটো স্টেপ তুমি যদি হচ্ছে ফলো না করো, তাহলে কি করবে দেখো, তুমি ফার্স্টে হচ্ছে কেটলিতে পানি নিছো, পানি নেওয়ার পরে হচ্ছে তুমি ফুটানো পানিতে চা পাতা দিয়ে দিছো, তো পানি ফুটছে কখন আবার? হ্যাঁ, পানি ফুটছে কখন? আচ্ছা, বা পানি গরম হয়েছে কখন? সেটা তো আমি বললাম না, সেটা না বললে আমার প্রোগ্রাম বুঝবে কীভাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। সো একটা অ্যালগোরিদম আমাকে খুব সহজেই হচ্ছে একটা প্রবলেমের ভুলগুলো নির্ণয় করতে সহায়তা করে থাকে। এরপরে দেখো, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা হয়। যেমন ধরো, এখন তোমার প্রবলেমটা যেমন ছিল, সেই প্রবলেমের জন্য তুমি হচ্ছে তোমার এই আউটপুটটা বা এই কোডটা করেছো। এখন সামনে তোমার এই কোডটাকে একটু তোমার হচ্ছে আপডেট করতে হবে। তখন তুমি জাস্ট অ্যালগরিদমের দিকে তাকাবা যে কোন স্টেপের পর কোন স্টেপ করেছো, তুমি জাস্ট মাঝখানে একটা স্টেপ অ্যাড করে দিবা অ্যান্ড দেন তুমি সেখানে কোড করে দিবা। তাহলে খুব ইজিলি তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আসি, প্রোগ্রাম রচনায় সহায়তা হয়। হ্যাঁ হয়, সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম সলভ করা যায়। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অ্যালগরিদম, আমরা বুঝে গেছি। আচ্ছা, চলো আমরা একটা উদাহরণ দেখি। আমরা অ্যালগরিদম শিখছি, এখন হচ্ছে আমরা অ্যালগরিদমের একটা উদাহরণ দেখব যে কীভাবে আসলে আমরা এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে পারি। চলো, আমাকে বলছে দেখো 3টা সংখ্যা যোগ করার অ্যালগরিদম লিখতে। চলো লিখি। 3টা সংখ্যা যদি যোগ করতে চাই, আমাদের স্টেপ 1 কি ছিল বলো তো? স্টেপ 1 হচ্ছে আমাদের 3টা সংখ্যা নেওয়া, তাই না? 3টি সংখ্যা ইনপুট নিব। আচ্ছা, আমাদের স্টেপ 1 কি হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমি 3টা সংখ্যা নিব, তাই তো? আচ্ছা, 3টা সংখ্যা নিব। আচ্ছা, 3টা সংখ্যা নিব। সো সেই 3টা সংখ্যা লেটস আমি বলে দিলাম এ বি। আচ্ছা, এভাবে বলে দিই। 3টা সংখ্যা বলে দিই হচ্ছে কি বলবো, ধরো হচ্ছে এ বি সি। হ্যাঁ, এ বি সি 3টা সংখ্যা আমি হচ্ছে ইনপুট নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে আমি কি করব? 3টা সংখ্যা যোগ করব, ঠিক আছে? আচ্ছা, তো বললাম যে সংখ্যা ত্রয়কে যোগ করব। সংখ্যা ত্রয়কে যোগ করব। আমাদের স্টেপ 1 কি ছিল? 3টা সংখ্যা ইনপুট নিলাম। সেকেন্ড স্টেপে হচ্ছে 3টা সংখ্যা আমরা নিলাম। আচ্ছা, এভাবে না, আর একটু ইজিভাবে তোমাদেরকে যদি বলি, এই দেখো, ফার্স্ট স্টেপে হচ্ছে আমরা 3টা সংখ্যাকে নিব অ্যান্ড সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিব। সেই ভ্যারিয়েবলের নাম ধরো হচ্ছে যোগ বা যোগফল। হ্যাঁ, সেই ভ্যারিয়েবলের নাম হচ্ছে যোগফল। তো এই ভ্যারিয়েবলের মধ্যে মূলত হচ্ছে আমরা সেই 3টা সংখ্যা যোগ করব, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে 3টা সংখ্যা যদি নেই, এ বি সি। আচ্ছা, ফার্স্টে আমি হচ্ছে 3টা সংখ্যা নিছি, সেই 3টা সংখ্যা কারা কারা ছিল? সেই 3টা সংখ্যা আমার ছিল এ বি সি। আচ্ছা, 3টা সংখ্যা আমি ইনপুট নিলাম এ বি সি। এরপর হচ্ছে আমি নতুন একটা ভ্যারিয়েবল নিলাম যার নাম হচ্ছে যোগফল। সেই যোগফলের মধ্যে হচ্ছে এ বি সি এই 3টা যোগ করে ফেলছি। এরপর হচ্ছে আমাদের স্টেপ 3, আমরা হচ্ছে আউটপুট দেখাবো, ঠিক আছে? আমরা কিছুক্ষণ আগে ইনপুট দিয়েছিলাম না, আউটপুট দেখাবো। আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে আমার যোগফল। আচ্ছা, আউটপুটটা হচ্ছে আমাদের যোগফল, বুঝছো? এটি হচ্ছে আমাদের 3টা সংখ্যা যোগ করার অ্যালগরিদম। আমাদের ফার্স্টে কি করা লাগছে? ফার্স্টে হচ্ছে আমরা 3টা সংখ্যা নিছি, ইনপুট নিছি। ইনপুট নেওয়ার পরে হচ্ছে একটা ভ্যারিয়েবলের সাহায্যে
একটা ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট 3টে সংখ্যাকে আমরা যোগ করে দিছি একটা অপারেটরের মাধ্যমে। এই অপারেটরের মাধ্যমে যোগ করে দেওয়ার পরে সেই যোগটা হচ্ছে বা যোগফলটা হচ্ছে আমরা একটা আউটপুট দেখিয়েছি। সো এই 3টে স্টেপে মূলত হচ্ছে আমি 3টে সংখ্যাকে যোগ করতে পারি। ওকে, এই পেজের মধ্যেই ভাই তোমাদেরকে অ্যালগরিদম দেখিয়েছি, নেক্সট তোমাদেরকে হচ্ছে ফ্লোচার্ট দেখাবো। আচ্ছা, এরপর চলো আমরা চলে আসি আমাদের ফ্লোচার্টের মধ্যে। আমরা অ্যালগরিদম বুঝে গেছি, এখন চলো বুঝি আমরা ফ্লোচার্ট কি জিনিস। দেখো দেখো ফ্লোচার্ট কি জিনিস। ফ্লোচার্ট হচ্ছে সুনির্দিষ্ট কতগুলো সিম্বল বা চিহ্নের সাহায্যে অঙ্কিত প্রবাহমান চিত্র, যা কোনো সমস্যা সমাধানের ধাপসমূহকে প্রকাশ করলে তাকে ফ্লোচার্ট বলে। আচ্ছা, আমরা কিছুক্ষণ কি দেখছি বলতো, কয়েকটা স্টেপে ভাগ করছি না, কয়েকটা স্টেপে হচ্ছে আমরা একটা প্রবলেমকে সলভ করেছি, সেটা ছিল আমাদের অ্যালগরিদম। আর ফ্লোচার্টটা হচ্ছে ওই সেমভাবেই আমরা জাস্ট স্টেপ 1 স্টেপ 2 লিখবো না, আমরা হচ্ছে কিছু চিহ্ন ব্যবহার করব, সেই চিহ্নগুলোর ভিতরে হচ্ছে আমরা ভ্যালুগুলো দিব, দিয়ে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করবো। ঠিক আছে ভাই, দেখাবো, নো প্রবলেম। তো ফ্লোচার্ট জিনিসটা ধরো তুমি বুঝে গেছো, ঠিক আছে, জাস্ট তুমি ধরো বুঝে গেছো, ঠিক আছে। ফ্লোচার্ট কি জিনিস? ফ্লোচার্ট হচ্ছে এমন কিছু একটা বা এমন কিছু চিহ্ন, এমন কিছু চিহ্নের সাহায্যে একটা প্রবলেমকে সলভ করবো, অ্যান্ড সেই চিহ্নগুলোর সাহায্যে যে প্রবলেমটা সলভ করছি ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফ্লোচার্ট। ঠিক আছে, তোমাদের ফ্লোচার্টের মধ্যে মোট হচ্ছে চিহ্ন হচ্ছে কয়টা জানো? প্রধান চিহ্ন হচ্ছে 6টি। ফ্লোচার্টের মধ্যে প্রধান 6টি চিহ্ন আছে। আচ্ছা, ফ্লোচার্টের প্রকারভেদের কথা যদি বলি, আমাদের ফ্লোচার্ট হচ্ছে 2 ধরনের। কি কি? আমাদের ফ্লোচার্ট হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, এবং আরেকটি হচ্ছে আমাদের সিস্টেম ফ্লোচার্ট। আচ্ছা, সো আমাদের হচ্ছে এই সিস্টেম ফ্লোচার্ট, এটি সম্পর্কে হচ্ছে এই মুহূর্তে জানা দরকার নেই, আমরা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে তোমাদের এইচএসসি লেভেলে হচ্ছে কথাবার্তা বলবো। আচ্ছা, তো আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, দেখো আমরা ফ্লোচার্ট মূলত কি ছিল, কয়েকটা চিহ্ন ছিল, সেই চিহ্নগুলোর সাহায্যে আমরা হচ্ছে একটা প্রবলেমকে সলভ করবো। সো সেই চিহ্নগুলো হচ্ছে এইটা, দেখো এ হচ্ছে এই যে ডিমের মতো যে আকৃতি, এই ডিমের মতো আকৃতি এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হচ্ছে শুরু বা স্টার্ট। দেখো আমরা হচ্ছে এখানে যে স্টার্ট এইভাবে বলবো, ঠিক আছে, স্টার্ট এভাবে বলবো, বুঝছো? আচ্ছা, তো আমরা এই যে গোল ডিমের মতো ব্যাপারটা, ওকে বলি হচ্ছে শুরু বা শেষ। কোনো কিছু শুরু বা শেষ করার জন্য মূলত হচ্ছে আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এরপর দেখো কোনো কিছু যদি ইনপুট নিতে চাই, তাহলে হচ্ছে আমরা এই যে রম্বসের মতো, হ্যাঁ এই যে রম্বসের মতো এই সাইনটা ব্যবহার করে থাকি, বুঝছো? আমরা যদি কোনো কিছু প্রসেস করতে চাই, আমরা কোনো কিছু প্রসেস করতে চাইলে মূলত হচ্ছে এভাবে, বা প্রক্রিয়া করতে চাই এভাবে হচ্ছে আমরা তোমার বর্গের মতো এই সাইনটা নিব। কোনো একটা সিদ্ধান্ত, হ্যাঁ আমরা কোনো যদি একটা সিদ্ধান্ত নিতে চাই, তাহলে হচ্ছে আমরা এই ধরনের রম্বসের মতো এই সাইনটা নিব। ঠিক আছে। আচ্ছা, কোনো কিছু যদি কানেক্ট করতে চাই, ধরো একটা কথার সাথে বা একটা কন্ডিশনের সাথে আমরা যদি আরেকটা কন্ডিশন কানেক্ট করতে চাই, তাহলে হচ্ছে আমরা এই কানেক্টরটা, এই বৃত্তের মতো, ঠিক আছে, এই কানেক্টরটা ইউজ করব। এখন জাস্ট দেখতে থাকো ভাই, তোমাদেরকে যখন ফ্লোচার্ট অ্যালগরিদম সব একসাথে পড়াবো, তখন তুমি খুব ইজিলি সব বুঝে যাবা। ঠিক আছে, এরপর দেখো কোনো প্রবাহের দিক বোঝানোর জন্য এই প্রবাহের দিকগুলো এভাবে দেখাবো আমরা। কোনো কিছু বর্ণনা করার জন্য হচ্ছে এই সাইনটা ইউজ করবো, অ্যান্ড সাবরুটিনের জন্য এই সাইনটা ইউজ করবো। এই নিচে যে তিনটা, এই যে নিচে যে তিনটা, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা মেনলি হচ্ছে এইগুলো নিয়েই কাজ করব। ঠিক আছে, আমরা মূলত হচ্ছে এগুলো নিয়েই কাজ করব, এই কয়েকটা জিনিস নিয়ে আমরা মূলত কাজ করব। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা আমাদের অ্যালগরিদম আর ফ্লোচার্টের কিছু পার্থক্য দেখলাম। দেখো আমার এখানে কি বলা আছে, দেখো অ্যালগরিদম এটি হচ্ছে বর্ণনা নির্ভর। হ্যাঁ, এই যে বর্ণনা আমরা দেখে আসছি কিছুক্ষণ আগে। আচ্ছা, তার আগে ভাই তোমাদেরকে হচ্ছে এই যে প্রবলেমটা ভাই দেখিয়েছিলাম, এই প্রবলেমটার জন্য আমরা একটা ফ্লোচার্ট এঁকে ফেলি। চলো চলো আমরা এই প্রবলেমের জন্য হচ্ছে একটা ফ্লোচার্ট এঁকে ফেলি। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট অফ অল কি করতে হবে জানো? ফ্লোচার্টের জন্য ফার্স্ট তোমাকে আগে প্রবলেমটা স্টার্ট করতে হবে। তো জন্য কি করবো বলো তো? স্টার্ট লিখবো। স্টার্ট লিখছি। আমরা দেখো কিছুক্ষণ আগে দেখে আসছি একটা জিনিস, তাই না? আমরা একটা জিনিস দেখে আসছি, দেখো স্টার্ট করার জন্য আমরা কি ইউজ করি দেখো তো? স্টার্টের জন্য হচ্ছে আমরা এরকম ডিমের মতো একটা জিনিস ইউজ করি না? দেখছো, স্টার্টের জন্য আমরা ডিমের মতো কিছু একটা স্টার্ট করি। কোনো কিছু যদি ইনপুট নিতে চাই বা কোনো কিছু যদি দেখাতে চাই আউটপুটে, তাহলে হচ্ছে আমরা এরকম সামান্তরিকের মতো কিছু একটা নিই, তাই না? আর আমরা যখন কোনো একটা কাজ করি বা প্রসেস করি কোনো কিছু, তখন আমরা হচ্ছে এরকম বর্গের মতো ইউজ করি। আচ্ছা, এই শেপটা। তাহলে চলো আমরা করি। আমাদের স্টার্ট হয়েছে, তার মানে হচ্ছে এই যে ডিমের মতো এই শেপটা আমরা নিব। আচ্ছা, নেওয়ার পরে এভাবে আমি ফ্লো দিয়ে বোঝাবো। হ্যাঁ, তারপর দেখো আমি কি করলাম, ফার্স্টে স্টার্ট করার পরে হচ্ছে আমি 3টা সংখ্যা নিছি, তাই না? ইনপুট। এবার হচ্ছে আমি ইনপুট নিব। ইনপুট নিব এ বি সি। আমি 3টা সংখ্যা ইনপুট নিলাম, এই যে দেখো। এখন হচ্ছে আমরা এই যে সামান্তরিকের মতো, এই যে সামান্তরিকের মতো আমরা এই যে এই সাইনটা দিব। এই তো, বুঝছো? আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, তারপর দেখো এখন কি আমরা যোগ করবো না? আর যোগ করার জন্য আমাদের কি লাগবে? প্রসেস লাগবে। ঠিক আছে, দেখো কোনো কাজ করার জন্য আমরা কি ইউজ করি? দেখো কোনো কাজ করার জন্য বা প্রক্রিয়া, এর জন্য কি ইউজ করি আমরা? এভাবে বর্গের মতো এই সাইনটা হচ্ছে আমরা ইউজ করে থাকি।
আচ্ছা, তাহলে কি করবো, এই যে এই সাইনটা দিব, বর্গের মতো এই সাইনটা দিব, এই সাইনটা দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমরা লিখবো, কি লিখবো, আমরা কি কাজ করতে চাই, আমরা মূলত যোগফল বের করতে চাই, তাই না? সো লেখো লেখো যোগফল, যোগফল ইকুয়াল টু হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। আচ্ছা, সো যোগফল আমরা বের করে ফেলছি, ফাইন। আচ্ছা, আমরা যোগফল যে বের করে ফেলেছি, দেখো যোগফল বের করার পরে আমাদের কি করতে হবে, আমাদের যোগফলটা তোমাদেরকে দেখাতে হবে না, আউটপুটে দেখাতে হবে। আর দেখো ইনপুট আর আউটপুটের জন্য হচ্ছে আমরা এইভাবে সামান্তরিকের মতো ইউজ করি। সো এখানে আমরা দেখাবো আমাদের আউটপুটটা, ঠিক আছে? আউটপুটটা আমরা হচ্ছে এখানে দেখাবো। আমাদের আউটপুটটা কি বলতো, আমাদের আউটপুটটা হচ্ছে আসলে যোগফল। আচ্ছা, আমাদের আউটপুট হচ্ছে কি বলতো, আসলে যোগফল। ওকে ফাইন। এরপর হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো আমরা এখানে বলে দিব এন্ড, এই যেভাবে গোল করে দিবা, ঠিক আছে? ডিমের মতো, ডিমের মতো, ডিম তো হয় না এটা, এই যেভাবে ডিমের মতো দিয়ে দিবা, ঠিক আছে? এন্ড, বুঝছো? কথা শেষ, আমাদের ফ্লোচার্ট হয়ে গেছে। এখন দেখো অ্যালগরিদমের মধ্যে আমরা তাহলে কি কি কাজগুলো করি নাই, সেই কাজগুলো করে ফেলি, চলো সেই কাজগুলো করে ফেলি, চলো। আচ্ছা, আমাদের অ্যালগরিদমের ফার্স্ট কি হচ্ছে ছিল বলো তো, ফার্স্ট স্টেপ হওয়া উচিত ছিল হচ্ছে শুরু, মানে আমরা আমাদের কাজটা শুরু করলাম। আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল বলো তো, সেকেন্ড স্টেপ ছিল হচ্ছে তিনটা সংখ্যা নেওয়া, তিনটা সংখ্যা আমরা নিছি। আমাদের থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে আমাদের তিনটা সংখ্যার যোগফল বা যোগ করা, যোগের কাজটা করা। এরপর আমাদের স্টেপ ফোর, স্টেপ ফোর কি বলতো, স্টেপ ফোর ছিল আমাদের হচ্ছে এইভাবে আউটপুটটা দেখানো। অ্যান্ড আমাদের স্টেপ ফাইভ, স্টেপ ফাইভ কী ছিল বলতো, স্টেপ ফাইভ হচ্ছে আমাদের সব কিছু শেষ করা, যে আমাদের ফুল প্রোগ্রামটা শেষ, বুঝছো? সো এইটা হচ্ছে আমাদের একটা অ্যালগোরিদম অ্যান্ড এইটা হচ্ছে আমাদের একটা ফ্লো চার্ট। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, চলো আমরা অ্যালগোরিদম আর ফ্লো চার্টের পার্থক্যটা একটু দেখে নিই। হ্যাঁ চলো, তো অ্যালগোরিদম আমরা দেখে ফেলছি যে স্টেপ বাই স্টেপ করলাম, তার মানে বর্ণনা নির্ভর, আর আমাদের ফ্লো চার্ট হচ্ছে চিহ্ন নির্ভর, ঠিক আছে? এরপর দেখো অ্যালগোরিদম, প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যাবে না, ঠিক আছে? প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যাবে না, আর এখানে দিক অনুধাবন করা যাবে। কিভাবে বুঝলাম যে দিক অনুধাবন করা যাবে? দেখো দেখো আমরা কি করছি এখানে, এই যে এখানে ফ্লোচারের দিক দিয়ে দিয়ে বুঝাইছি যে কোনটার পরে কোনটা করতেছি, এটা বোঝানো হয়েছে। এরপর দেখো অ্যালগোরিদম দেখে প্রোগ্রামের ভুল বের করা কঠিন, ভুল বের করা কঠিন, আর ফ্লোচার্ট দেখে ভুল বের করা সহজ। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এখনই আমরা যেটা করছি। দেখো আমরা কি করছিলাম, দেখো ভাইয়া এখানে স্টার্ট এবং শেষ এই দুটো জিনিসকে আগে দিছিলাম, আগে কিন্তু দেই নাই। তার মানে আমি যে এখানে একটা ভুল করেছি, এই ভুলটা কিন্তু আমি ধরতে পারি নাই। আমি কখন ধরতে পেরেছিলাম, যখন আমি এরকম একটা ফ্লোচার্ট অঙ্কন করেছি। আমি যখনই এই ফ্লোচার্ট হচ্ছে ড্র করলাম, ফ্লোচার্ট ড্র করার পরপরই কিন্তু দেখো ভাইয়া কিন্তু আস্তে করে এখানে চেঞ্জ করে দিছি। অর্থাৎ আমরা খুব একটা বাস্তব উদাহরণ এখানে পেয়ে গেছে যে ফ্লোচার্ট অঙ্কন করার পরে আমরা হচ্ছে আমাদের ভুলটা ধরতে পারছি, কিন্তু আমরা যখন অ্যালগোরিদম আমরা যখন লিখেছি তখন কিন্তু ভাইয়া এই ভুলটা ধরতে পারিনি, বুঝছো? আমরা তাহলে এই জিনিসটা সবার আগে বুঝে গেছি, কোন অন্য কিছু বোঝার আগেও এই জিনিসটা আমরা বুঝে গেছি যে ভাই অ্যালগোরিদম দেখে দেখে প্রোগ্রামের ভুল বের করা একটু কঠিন, কিন্তু ফ্লোচার্ট দেখে দেখে প্রোগ্রামের ভুল বের করা খুব সহজ, যেটা আমরা এইমাত্র করেছি। এরপর দেখো সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক, ওকে, অ্যালগোরিদমের সংজ্ঞা আর এখানে হচ্ছে ফ্লোচার্টের সংজ্ঞা, ঠিক আছে? তোমাদের পরীক্ষা যদি আসে তুমি ডাবল স্টার দিয়ে রাখতে পারো, মোটামুটি ইম্পর্টেন্ট। সো অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের যদি পার্থক্য আসে এখান থেকে জাস্ট দিয়ে দিবা, বুঝছো? ওকে ফাইন। তারপরে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমরা সূত্র দেখবো। দেখো এই সূত্রগুলো হচ্ছে তোমরা সবাই বাচ্চাকালে পড়ে আসছো, 6, 7, 8, 9, 10-এ খুব ধোঁয়ায় পড়ে আসছো, তাই না? এই সূত্রগুলো কিন্তু তোমাদের লাগবে, কাজে লাগবে, ঠিক আছে? আমরা যখন সামনে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং হচ্ছে সি প্রোগ্রামিং করবো মূলত, তখন আমাদের এই যে সূত্রগুলো ভাই লিখে দিচ্ছি, এই সূত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এগুলো লাগবে আমাদের। ওকে, তোমরা এই স্লাইডটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, একবারে ট্রিপল স্টার, একবারে ট্রিপল স্টার। এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা এই সূত্র সবগুলো সূত্র ভালো মতো নিজেদের খাতায় নোট করবা, ঠিক আছে? যে সব কিন্তু তোমাদের ছোটবেলার সূত্র, এখানে নতুন কোনো কিছু নাই। যেমন বৃত্তের পরিধি নির্ণয় সূত্র, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, হ্যাঁ, এই যে দেখো অর্ধ পরিসীমা বের করার সূত্র, এগুলো কি হচ্ছে আমাকে বুঝে দিতে হবে, বাচ্চাদের জিনিস না, ইজিলি পারবা। আচ্ছা, যা বোঝাই দিতে হবে সেগুলো জাস্ট ভাই বুঝাই দিব। এরপর দেখো এই যে তোমার হচ্ছে সেলসিয়াস থেকে ক্যালভিনে নেয়, সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেয়, এই ব্যাপারগুলো জাস্ট এখানে সবগুলো সূত্র দেওয়া আছে, তোমরা দেখে নিও, ভালোভাবে নোট করে নিও। আমরা সামনে এই যে তোমার সূত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে হচ্ছে আমরা প্রবলেম সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের প্রোগ্রাম ডিজাইন মডেল, হ্যাঁ প্রোগ্রাম ডিজাইন মডেল কি লিখছে, প্রোগ্রামা ভুল লিখছে, প্রোগ্রাম বানান ভুল করেছে আমার বড় ভাই, MME, ঠিক আছে? প্রোগ্রাম বানান ভুল করছে, প্রোগ্রাম ডিজাইন মডেল, ডিজাইন বানানো ভুল করছে, হ্যাঁ
প্রোগ্রাম ডিজাইন মডেল। আচ্ছা, প্রোগ্রাম ডিজাইন মডেল অর্থাৎ তুমি যদি একটা প্রোগ্রাম বানাতে চাও তাহলে তোমাকে আসলে কোন কোন ব্যাপারগুলো দেখে বা চেক করে করে একটা প্রোগ্রাম বানাতে হবে, বা বিশাল বড় একটা অ্যাপ বানানোর জন্য তোমাকে কোন ডিজাইন ফলো করে করে হচ্ছে বানাতে হবে। দেখো, ফার্স্ট অফ অল কি লাগবে, দেখো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, ঠিক আছে, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। স্ট্রাকচার প্রোগ্রামিং মানে কি জানো? স্ট্রাকচার প্রোগ্রামিং মানে হচ্ছে যে তুমি যখন একটা কোনো প্রোগ্রাম বানাবা, তখন ওকে আচ্ছা, স্ট্রাকচার প্রোগ্রামিং মানে কি? স্ট্রাকচার প্রোগ্রামিং মানে হচ্ছে ধরো তুমি একটা অ্যাপ বানাতে চাচ্ছ, ঠিক আছে, একটা অ্যাপ বানাতে চাচ্ছ, লিস্ট আমরা ফেসবুক নিয়ে কথাবার্তা বলি, চলো আমরা ফেসবুক নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, ফেসবুকে তুমি যখন হচ্ছে ফার্স্টে এন্টার করবা তখন কি লাগবে, তোমার লগ ইন করতে হবে, তাই না? ফেসবুকে ফার্স্টে হচ্ছে কি করতে হবে বলো তো? ফার্স্টে হচ্ছে তোমাকে ফেসবুকে ঢোকার জন্য আগে লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করার পরে তুমি হচ্ছে কি দেখবা? তোমার ফিড দেখবা, তাই না? তোমার ফিড দেখবা। এরপর কি, তুমি যদি চাও বের হয়ে যেতে তাহলে তুমি হবে লগ আউট করবা, তুমি বের হয়ে যাবা ফেসবুক থেকে, তাই না? যে একটার পর একটা, বুঝছো, এই যে একটার পর একটা ধাপে কাজ করতেছো তুমি, এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো ভিজুয়াল প্রোগ্রামিং। ভিজুয়াল প্রোগ্রামিং এটা কি জিনিস? দেখো আমাদের ফেসবুকের মধ্যে কি আছে বলো তো? ফেসবুকের মধ্যে হচ্ছে লাইক আছে, লাইক, কমেন্ট, ঠিক আছে, যে লাইক বাটন আছে, কমেন্ট বাটন আছে, হ্যাঁ, লাইক বাটন, কমেন্টের যে বাটন, তারপর হচ্ছে তোমাদের শেয়ার আছে না ভাইয়া, শেয়ার বাটন আছে, তো যে লাইক বাটন, কমেন্টের যে বাটন আছে, তারপর হচ্ছে শেয়ারের যে বাটন আছে, বুঝছো? এই সবগুলো হচ্ছে আমাদের ভিজুয়াল প্রোগ্রামিং। হ্যাঁ, ভিজুয়াল প্রোগ্রামিং এর আন্ডারে পড়েছে। মানে তুমি ভিজুয়ালি কি কি দেখতেছো সেগুলো হচ্ছে আমাদের কি এগুলো। ওকে, এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই জিনিসটা তোমরা যারা হচ্ছে বা যারা সামনে ফিউচার লাইফে ধরো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের এই জিনিসটা অনেক বেশি লাগে। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা উপ এই টপিকটার সাহায্যে বা এই টপিকটা তোমার ধরো হচ্ছে ইন্টারভিউতে অনেক জায়গায় হচ্ছে লাগে যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে। সো এই কনসেপ্টটা হচ্ছে তোমার বলা যায় যে C++, জাভা, এই প্রোগ্রামিংগুলো দিয়ে হচ্ছে আমরা শিখে থাকি আর কি, শিখছি আমরা, ঠিক আছে? তো এই কনসেপ্টের মূলত হচ্ছে 4টা পিলার আছে, ঠিক আছে, এখানে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এই উপসের 4টি পিলার আছে। এই পিলারগুলো কারা কারা? উপসের মূলত 4টি পিলার আছে। এই পিলারগুলো হচ্ছে, একটা হচ্ছে আমাদের এখানে আছে, আছে, একটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন, 4টা পিলার হচ্ছে এনক্যাপসুলেশন, 2 হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন, 3 নাম্বার হচ্ছে আমাদের ইনহেরিটেন্স অ্যান্ড 4 নাম্বার হচ্ছে আমাদের পলিমরফিজম। আচ্ছা, সো আমাদের এই যে যে কনসেপ্টটা, এই কনসেপ্টের মূলত হচ্ছে 4টা পিলার আছে। এই 4টা পিলার হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। তোমাদের হচ্ছে এমসিকিউতে আসবে নিচের কোনটি উপের পিলার, ঠিক আছে, এই যে এই 4টা, বুঝছো? ওকে, সো এখানে দেখো লেখা আছে যে পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, জাস্ট একটা লেখা নাই, কোনো লেখা নাই, অ্যাবস্ট্রাকশনটা লেখা নেই। আচ্ছা, এরপর হচ্ছে দেখো ইভেন্ট ড্রাইভেন, আচ্ছা, প্রোগ্রামিং। ওকে, এই জিনিসটা কি? ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং, এটা আসলে কি জিনিস? এটা আসলে তোমরা হচ্ছে লাইক বাটন দেখছো না, তারপর হচ্ছে তোমার কমেন্ট বাটন দেখছো, শেয়ার বাটন দেখছো, তো এই বাটনগুলোকে প্রেস করলে কি হয়? লাইক বাটনে প্রেস করলে কি হয়? এটা লাইক কাউন্ট হয় না। আবার কমেন্ট বাটনে প্রেস করলে কি হয়? নিচে তুমি কমেন্ট করতে পারো। শেয়ার বাটনে প্রেস করলে কি হয়? ওই ভিডিও, ছবি বা পোস্ট শেয়ার হয়ে যাবে এবং সেখানে কাউন্ট 1 দেখাবে বা 2 দেখাবে, বুঝছো? তো তুমি একটা যদি কোনো একটা অ্যাকশন ঘটাও, সেই অ্যাকশনের এগেনস্টে একটা রিয়েকশন হচ্ছে, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং। ক্লিয়ার? আশা করি বুঝছো। ভাইয়া বলো যে প্রোগ্রাম ডিজাইন মডেল, এই যে ব্যাপারগুলো তুমি কি ক্লিয়ার? আমি আশা করি বুঝছো। এখন বলতে পারো যে ভাই আপনি হচ্ছে উপের যে কনসেপ্টগুলো বা পিলারগুলো এক্সপ্লেন করলেন না কেন? রিজন হচ্ছে তোমার কখনো এগুলো পরীক্ষা আসবে না, ঠিক আছে, তোমার লাগবেও না জানা। এই কনসেপ্টগুলো একটু জটিল কিন্তু খুব মজার, তোমার লাগবে না এগুলো, ঠিক আছে? তো তোমার হচ্ছে যা যা লাগবে এগুলো জাস্ট সব এমসিকিউ টাইপের। আজকের ফুল ক্লাসটাই মূলত হচ্ছে অনেকটা এমসিকিউ টাইপের অ্যান্ড কিছু বেসিকের, ঠিক আছে? তো আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা মেন জিনিসে চলে আসছি, এমসিকিউতে চলে আসছি। আমরা মূলত হচ্ছে এখন এমসিকিউ দেখবো চ্যাপ্টারের। এমসিকিউ দেখার আগে ভাই তোমাদেরকে জাস্ট একটা জিনিস একটু বোঝাতে চাই, সেটা হচ্ছে
মেমোরি নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছিলাম তোমাদের সাথে, ঠিক আছে? মেমোরি নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, চলো একটা পেজ নিয়ে আলাদা, আমি হচ্ছে এখানে তোমাদেরকে মেমোরি নিয়ে কিছু কথাবার্তা বলবো, ঠিক আছে? চলো, মেমোরি টাইপ, মেমোরি টাইপ। আচ্ছা, সো মেমোরি টাইপ নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমাদের মেমোরি মূলত হচ্ছে দুই ধরনের। আমাদের মেমোরি কয় ধরনের জানো? মেমোরি হচ্ছে আমাদের দুই ধরনের। আমাদের মেমোরি হচ্ছে দুই ধরনের। মেমোরি দুই ধরনের কি কি? মেমোরি হচ্ছে, আচ্ছা, একটা হচ্ছে আমাদের ভোলাটাইল, ভোলাটাইল মেমোরি, আরেকটা হচ্ছে আমাদের নন ভোলাটাইল। আচ্ছা, আমাদের মেমোরি হচ্ছে দুই ধরনের, কি কি? একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি টাইপ এবং আরেকটি হচ্ছে আমাদের নন ভোলাটাইল মেমোরি টাইপ, ঠিক আছে? কি বললাম বলো তো? একটা হচ্ছে ভোলাটাইল এবং আরেকটি হচ্ছে নন ভোলাটাইল। আচ্ছা, তো এই যে ভোলাটাইল মেমোরি, ভোলাটাইল যে মেমোরি, এই ভোলাটাইল মেমোরির মধ্যে আসলে কারা কারা আছে? আচ্ছা, আগে বলি ভাইয়া ভোলাটাইল মানে কি। দেখো, ভোলাটাইল মানে কি? ভোলা মানে কি? ভুলে যাওয়া। ভোলা মানে কি? ভুলে যাওয়া। অর্থাৎ ভাই ভাই রাখতাম ভুলে যাওয়া, অর্থাৎ অস্থায়ী মেমোরি। হ্যাঁ, অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি এদেরকে আমরা বলি হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর নন ভোলাটাইল বলতে বুঝি আমরা আসলে আমাদের স্থায়ী মেমোরি, স্থায়ী মেমোরি। আচ্ছা, তো এই অস্থায়ী মেমোরির মধ্যে আসলে কে কে আছে জানো? আমাদের হচ্ছে র্যাম, তারপর হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি, এরা হচ্ছে আমাদের ভোলাটাইল মেমোরির মধ্যে আছে। আচ্ছা, অন্যদিকে আমাদের হচ্ছে অস্থায়ী, স্থায়ী মেমোরি বা নন ভোলাটাইল বলতে আমরা বুঝি আমাদের হচ্ছে এসএসডি, নাম শুনছো না? তারপর হচ্ছে আমাদের এসডি কার্ড, এসডি, এরপর হচ্ছে আমাদের পেন ড্রাইভ, বুঝছো? সকল ধরনের ড্রাইভ, পেন ড্রাইভ, এরা হচ্ছে আমাদের কি বলতো? এরা হচ্ছে আমাদের নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি। আর র্যাম হচ্ছে আমাদের একটা অস্থায়ী মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, পড়ছি না আমরা? এরপর হচ্ছে রোম মানে কি? রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। আচ্ছা, আমাকে বলো যে এসএসডির দাম বেশি নাকি র্যামের দাম বেশি? আমরা মূলত হচ্ছে ভোলাটাইল আর নন ভোলাটাইলের পার্থক্য দেখতেছি। তোমাদের পরীক্ষা আসবে কিন্তু, বুঝছো? তোমাদের কিন্তু এমসিকিউতেও আসতে পারে, এমনকি তোমাদের অনুধাবনমূলক কোশ্চেন আসবে, বলবে ভোলাটাইল এবং নন ভোলাটাইলের মধ্যে পার্থক্য দাও, ঠিক আছে? ওকে, আমাকে বলো র্যামের দাম বেশি নাকি এসএসডির দাম বেশি? তোমরা যারা হচ্ছে এই মুহূর্তে পিসি বিল করতেছো তারা অবশ্যই জানো, কারণ ভাইয়ের কিছুদিন আগে পিসি বিল করছি। সো আমাদের র্যামের দাম বেশি, সো আমাদের অস্থায়ী মেমোরি এদের দাম বেশি, ঠিক আছে? এক্সপেন্সিভ মানে তুলনামূলক দাম বেশি, দাম বেশি। আচ্ছা, আর এদের কি বলো তো? দাম কম, দাম কম। আচ্ছা, কেন দাম বেশি? বলতে পারো যে ভাই কেন দাম বেশি? কেন র্যামের দাম বেশি? ও তো অস্থায়ী, কেন দাম দাম বেশি? রিজন হচ্ছে এর হচ্ছে স্পিড বেশি, ঠিক আছে? এর কি বলো তো? এর হচ্ছে স্পিড বেশি। অন্যদিকে আমাদের অন্যদিকে আমাদের হচ্ছে নন ভোলাটাইল, ওর হচ্ছে স্পিড কম। আচ্ছা, তো ভোলাটাইল বলতে আসলে কি বুঝি জানো? ভোলাটাইল বলতে আসলে বুঝি যে ধরো তুমি কোনো প্রোগ্রাম রান করতেছো তোমার পিসিতে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে তোমার কাছে মনে হলো যে, বা ধরো তোমার কারেন্ট চলে গেছে, ঠিক আছে? ধরো তোমার কারেন্ট চলে গেছে। কারেন্ট যদি চলে যায়, আবার যদি ধরো কারেন্ট চলে আসলো, কারেন্ট চলে গেল, প্রোগ্রাম অনেক কিছু ওপেন ছিল, আবার পুনরায় কারেন্ট চলে আসলো। কারেন্ট চলে আসার পরে তুমি দেখবা তোমার পিসিতে তুমি যে সকল ট্যাবগুলো অন করে রাখছো দেখবা সব হচ্ছে মুছে গেছে, বুঝছো? তো আসলে এই যে পিসিতে যে ট্যাবগুলো থাকে না, বুঝছো, সবগুলো হচ্ছে আমাদের অস্থায়ী মেমোরি বা র্যাম হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে রাখে। সো তুমি যদি পিসি অন অফ করো তাহলে তোমার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে তোমার মুছে যাবে, বুঝছো? র্যামের মধ্যে যা ছিল, ক্যাশ মেমোরিতে যা ছিল সব মুছে যাবে। কিন্তু তোমার পিসিতে কোনো কিছু ডাউনলোড করে কোথায়? পিসিতে আমরা সব কিছু ডাউনলোড করি হচ্ছে আমাদের এসএসডি বা অনেকে এইচডিডি ইউজ করে বা হার্ড ডিস্ক ইউজ করে, সেগুলোতে আমরা হচ্ছে কোনো কিছু ডাউনলোড করে রাখি। কিন্তু র্যামে কিন্তু আমরা কোনো ডাউনলোড করে রাখি না। র্যাম কী করে? র্যাম হচ্ছে আমার পিসিকে বা আমার যে ধরনের হচ্ছে প্রোগ্রামগুলো আমি রান করতেছি সেই প্রোগ্রামগুলোকে অনেক স্মুথলি রান করতে হেল্প করে। ওকে, তো আমাদের বুঝে গেছে যে ভাই মেমোরি টাইপ, মেমোরি দুই ধরনের, ভোলাটাইল আর হচ্ছে নন ভোলাটাইল। ভোলাটাইল কি জিনিস? ও হচ্ছে আমাদের ভোলাটাইল মানে কি? যে ভুলে যায়, অর্থাৎ যে অস্থায়ী। আর নন ভোলাটাইল মানে কি? নন ভোলাটাইল মানে হচ্ছে আমাদের স্থায়ী মেমোরি। ওকে, ক্লিয়ার? চলো আমরা হচ্ছে আমাদের এমসিকিউতে চলে যাই। আমরা আমাদের এমসিকিউতে চলে যাই, চলো। আচ্ছা, দেখো কি বলা আছে, প্রোগ্রামিং ভাষায় কয়টি স্তরে ভাগ করা হয়েছে? প্রোগ্রামিং ভাষাকে কয়টা স্তরে ভাগ করা হয়েছে আমরা পড়ে আসছি না? মোট 5 ভাগে, অর্থাৎ 5টা জেনারেশনে ভাগ করা হয়েছিল। সো এটা হচ্ছে আনসার। আচ্ছা, আনসারগুলো এভাবে না দিয়ে এটা বেটার হয়। আমাদের হচ্ছে এই তো, আমাদের হচ্ছে 5টা ধাপে মূলত হচ্ছে আমরা ভাগ করছি, তাই না? 5টা জেনারেশন মূলত হচ্ছে আমরা ভাগ করেছি। ওকে, আচ্ছা, এরপরে কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব? বলো, কম্পিউটার মেমোরি আসলে কোন ভাষা বোঝে? কম্পিউটার মেমোরি আসলে মেশিন ভাষা বোঝে না,
মেশিন ভাষা বোঝে। আমাকে বলো মেশিন ভাষা আসলে কি 0-1 নিয়ে কাজ করে? তো আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো, মেশিন ভাষা। ঠিক আছে, আমাদের অ্যান্সার কি বলতো, মেশিন ভাষা। ক্লিয়ার? আমাদের অ্যান্সার হচ্ছে মেশিন ভাষা। আচ্ছা, এই কালারটা দিলে কেমন হয়? এটাই ভালো হয়। আচ্ছা, মেশিন ভাষা, ফাইন। এরপর আছি, চলো। উচ্চ প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে কনভার্ট করে কোনটি? দিনাজপুর বোর্ড 17তে আসছিল। উচ্চ প্রোগ্রাম কি মানে সোর্স কোড। সোর্স কোডকে তুমি হচ্ছে কিসে কনভার্ট করবা বলো তো? অবজেক্ট করে কনভার্ট করবা। বলো, সোর্স কোডকে অবজেক্ট করে একত্রে কনভার্ট করে কে? আমরা পড়ে আসছি, দেখো তোমাদেরকে ভাইয়া তখন যা পড়াইছি এই এমসিকিউগুলো মূলত হচ্ছে তারই আদলে তোমাদের জন্য বানানো। দেখো আমাদের যে সোর্স কোডকে দেখো, এখানে আমরা কি পড়ছি কিছুক্ষণ আগে, যে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে অনুবাদ করে কে? কম্পাইলার। আর লাইন বাই লাইন করে কে বলতো? ইন্টারপ্রেটার, তাই না? লাইন বাই লাইন কে করে? লাইন বাই লাইন করে হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের কম্পাইলার। অ্যান্সার কি বলতো? কম্পাইলার। আচ্ছা, তাহলে ইন্টারপ্রেটার ও আসলে কি করে বলতো? ও হচ্ছে লাইন বাই লাইন। ও হচ্ছে কি করে বলতো? লাইন বাই লাইন অনুবাদ করে, লাইন বাই লাইন অনুবাদ করে। আচ্ছা, তো আমাদের কি বললাম ভাইয়া? কম্পাইলার ও কি করে? ও হচ্ছে পুরো প্রোগ্রামটা একবারে পড়ে, পুরো প্রোগ্রামটা একবারে পড়ে, একবারে হচ্ছে সে তার ভুল যা আছে দেখাই দেয়। অন্যদিকে আমাদের ইন্টারপ্রেটার, ওর কাজ কি? ইন্টারপ্রেটার হচ্ছে প্রতিটা প্রোগ্রাম বা প্রতিটা কোড বা প্রতিটা লাইন সে হচ্ছে লাইন বাই লাইন পড়ে। ঠিক আছে? আচ্ছা, এরপরে মেশিন ভাষা অনুদিত হয় কোনটি? অনুদিত হয় হচ্ছে আমাদের অপারেশন কোড। কোনটা হয় বলো তো? আমাদের অপারেশন কোড। ঠিক আছে? আচ্ছা, তারপরে তারপরে সব হচ্ছে আমাদের এমসিকিউ, মানে যা যা পড়লাম আজকে। মেশিন ভাষার সুবিধা কি বলো? মেশিন ভাষার সুবিধা কি? আমি সুবিধা অসুবিধা তোমাদেরকে লিখে দিছি, তাই না? তোমরা অ্যান্সার করবা। এটা হচ্ছে তোমরা অ্যান্সার করবা। কয়েকটা এসডাব্লিউ তোমাদেরকে দিয়ে দেবো। সো এটা হচ্ছে তোমাদের এসডাব্লিউ। এরপরে নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? এগুলো আমাকে বলে দিতে হবে। তোমাদের পড়াইছি না? তোমাদেরকে ভাই পড়াইছি না চতুর্থ প্রজন্মের ভাষা? চতুর্থ প্রজন্মের ভাষা তোমাদেরকে পড়াইছি না আমি? দেখো তো পড়াইছি কিনা, দেখো তো পড়াইছি কিনা। চতুর্থ প্রজন্মের ভাষা এসকিউএল, কিউবিই, ওরাকল, এগুলো সব কি ছিল বলো তো? আমাদের চতুর্থ প্রজন্মের ভাষা ছিল, তাই না? সব ছিল আমাদের চতুর্থ প্রজন্মের ভাষা ছিল। আচ্ছা, দেখো তো এসকিউএল কি এখানে আছে? আমি তো খুঁজে পাচ্ছি না, তোমরা কি খুঁজে পাচ্ছ? দেখো এই যে এসকিউএল, বুঝছো? কঠিন কিছু? কঠিন না, সব কিছু ভাই তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখাইছি, বুঝছো? এরপরে এই যে লাইন বাই লাইন অনুবাদ করে কোন প্রোগ্রাম? বলো, যে পারবে না তাকে মাইক দেওয়া উচিত। লাইন বাই লাইন কে পড়ে? লাইন বাই লাইন হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার করে, তাই না? লাইন বাই লাইন কে পড়ে? লাইন বাই লাইন হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। পুরোটা একসাথে পড়ে কে? একসাথে পড়ে হচ্ছে আমাদের কম্পাইলার, বুঝছো? আচ্ছা, সবই তো পড়াইছি, সবই তোমাদেরকে পড়ানো হয়েছে, সবই এখানে তোমাদেরকে পড়ানো হয়েছে। এখানে অনেকগুলো হচ্ছে, দেখো এই যে বলো এটা দ্বারা কি করি বলো তো? এই চিহ্ন দ্বারা আমরা কি করি? ফ্লোচার্টে এই চিহ্ন যে সার্কেল, সার্কেল দ্বারা আমরা কি করি? শুরু করি না, প্রক্রিয়া করি না। সার্কেল দ্বারা আমরা মূলত হচ্ছে কোনো কিছু সংযোগ করি, তাই না? কোনো কিছু সংযোগ করার জন্য আমরা হচ্ছে এই সার্কেলটা ব্যবহার করে থাকি। তোমাদেরকে পড়াইছি না? পড়াইছি কিন্তু, মনে আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের কোনো একটা প্রোগ্রামকে বা কোনো একটা প্রোগ্রাম প্রক্রিয়াকরণের জন্য আমরা কাকে ব্যবহার করি? প্রক্রিয়াকরণ বা প্রসেস করার জন্য কাকে ব্যবহার করি বলো তো? প্রসেস করার জন্য মূলত হচ্ছে আমরা এইটাকে ব্যবহার করি না? আমরা এইটাকে ব্যবহার করি না প্রসেসের জন্য? প্রসেসের জন্য এটা ব্যবহার করি না? আমরা ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করি হচ্ছে এইটা। তারপর হচ্ছে আমরা বলতো এইটা বলো আমরা এই যে, ও বা তুমি বলো যে সার্কেল, এই সার্কেল আমরা কেন ইউজ করি? সার্কেল আমরা ইউজ করি সংযোগের জন্য। আচ্ছা, আচ্ছা, বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এই তো এই তো এই তো দেখো, এই তো এটা আমরা কেন ব্যবহার করি বলো তো? এটা আমরা কেন ব্যবহার করি? প্রক্রিয়াকরণের জন্য, প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করে থাকি, তাই না? প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করে থাকি। আচ্ছা, অ্যান্ড লাস্টলি আমাদের 25 নম্বরে দেখো কি বলছে? প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? সুন্দর, এসডাব্লিউ এটা, এটা হচ্ছে এসডাব্লিউ। ঠিক আছে? আচ্ছা, সো আজকে এই পর্যন্তই। দেখো তোমাদেরকে মোট 25টা এমসিকিউ দিয়েছি ভাইয়া, ঠিক আছে? কয়েকটা আমি সলভ করে দিয়েছি, অ্যান্ড বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। ভাই তোমাদেরকে এমনভাবে হচ্ছে বেসিক থেকে প্রতিটা টপিক এক্সপ্লেন করেছি, বোঝা গেছে? আচ্ছা, তো আজকে আর কথা বাড়াবো না, আজকে হচ্ছে এই পর্যন্তই। অ্যান্ড আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরও মজার মজার টপিক নিয়ে আসবো। আমাদের আজকের লেকচার 1 এখানেই শেষ হবে। সব ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।